স্যারের কাছে বাদ দিলাই স্যার, তাইলে তো মানে লাইভ সেটিং এর একটা বিষয় করা লাগবে না স্যার। আচ্ছা, এরপরে আসলো যে ফাহাদ কইছে ফেসবুক হ্যাকিং শিখতে হবে, তুমি ইনবক্সে নক দিও, আমি তোমারে ক্লাস দেবো ফেসবুক হ্যাকিং এর। ওকে, দেন আমরা আমাদের ক্লাস শুরু করি। আজকের যে ক্লাসটা আছে, ক্লাসটা মূলত হইব গিয়া একটা ওয়েবসাইটের, আমরা নরমালি ওয়ার্ডপ্রেস সাইটগুলো পাইছি, বাট অন্যান্য সাইটও কিভাবে ওয়ার্ডপ্রেস ছাড়া আরো বিভিন্ন ধরনের বিভিন্ন টাইপের ওয়েবসাইটগুলা মার্কেটের মধ্যে আছে, বিভিন্ন সোশ্যাল মিডিয়া বা ব্রাউজারের মধ্যে আছে। তো আমরা দেখে অনেকের সময় চিনি না অনেকগুলা, বুঝে গেছেন? তো আমরা না চিনার কারণে বিভিন্ন টাইপ হয়, যেমন হইলো কি, ধরো আমরা ওয়ার্ডপ্রেসের সরাসরি যখন একটা সাইটের সাথে WP অ্যাডমিন দিব, তখন দেখা যাবে যে তোমার সাইটটা আমরা ইজিলি বুঝতে পারলাম এটা ওয়ার্ডপ্রেস সাইট। কিন্তু কিছু কিছু সাইটে যেগুলো WP অ্যাডমিন দিলে আমরা চিনতাম না, তো না চিনলে এগুলো কি হতো, এইগুলো আবার আলাদা করে আমাদেরকে শিখতে হইব যে এগুলা কিভাবে কাজ করতে হবে। কারণ সব যে ক্লায়েন্টের ওয়ার্ডপ্রেস দিয়ে ডিজাইন করা সাইট আছে তা নাই, বুঝা গেছে? তো অনেকের আছে তোমার কোডিং করে করে বিভিন্ন সাইট আছে। তো আমাদের এখানে একজন ওয়েব ডেভেলপার ডিজাইনার আছে যে মূলত এই কাজগুলো করে। তো আমরা চাইলাম যে মানে আপডেট অ্যাডভান্স জিনিসটা দেওয়ার লাগে। তো বিভিন্ন বিভিন্ন ওয়েবসাইট আছে যেগুলো কিন্তু ওয়ার্ডপ্রেস দিয়ে করা না। আমরা যদি বিভিন্ন সাইটের ডিজাইন দেখতাম চাই, তাহলে আমরা গুগলে গিয়ে চেক করতাম পারি। আচ্ছা, যেমন ধরো গুগল.com যদি আমরা কিতা করি WP অ্যাডমিন দেই, দেখুন গুগল.com আইতো না, না হওয়ার কারণ আউটও কিন্তু একটা ওয়েবসাইট, যেটা আছে আউটও একটা ওয়েবসাইট, যে ব্রাউজারটা। আচ্ছা দেখো এখানে দেখা 404, তো এটার জায়গায় যদি আমরা কিতা করি, এটার জায়গায় আমরা যদি cpanel দেই, cpanel, তখন দেখা যেতে পারে হয়তো আমাদের অপশনগুলো আইতে পারে, গুগলে না আসতে পারে, তার সিকিউরিটি টাইট তোমার ঢোকার সুযোগ দেন না। আচ্ছা, আমরা google.com যাই। তারপর ধরো বিভিন্ন ওয়েবসাইটের ক্ষেত্রে একটা ওয়েবসাইটের নাম দেই, দেখি আমরা কিছু সাইট পাই কিনা না। আচ্ছা, জহরি আমরা গতদিন তো দেখছিলাম এলিট পেইন্টের দেখছিলাম, তো আমরা এলিট পেইন্ট দেখলাম, এলিট পেইন্ট কোডিং করা সাইট, elitepaint.com ভিডিও। ওকে, আচ্ছা, তো ওটা হলো কি, তা এলিট পেইন্টটা যেটা, এটা কিন্তু কোনো ওয়ার্ডপ্রেস সাইট না। এটা হলো কি, আমি গত ক্লাসে কইছিলাম যে এগুলো হলো কি মূলত তোমার কোডিং করা সাইট। তো কোডিং করা সাইট চিনার উপায় হলো কোডিং করা সাইটের সাইটে দিয়ে জাস্ট কিটা দিবে, cpanel লিখে সার্চ দিবে, cpanel, তখন দেখবে তার cpanel ঢুকার একটা জিও দিব, পেজ নট ফাউন্ড। ওকে, আমি .com দিয়ে দিই। আচ্ছা, এটা যদি এরকম কানেকশন প্রাইভেট না, তোমার প্রত্যেকটা বায়ারের যখন কিতা ডোমেইন হোস্টিং কিনবো, তখন তার একটা কিতা থাকে, cpanel থাকে। cpanel এর ভিতরে তার সবকিছু দেওয়া থাকে, বুঝছো নি? cpanel এর তার লগইন অ্যাক্সেস থাকে, তার cpanel এর আলাদা একটা কোড দিয়া দেয়, যেটা হলো কি যে জায়গা থেকে তুমি কিনবা ওই জায়গা থেকে। আচ্ছা, ওকে, দেন ক্লাস পরে যার যার প্রশ্ন আছে ক্লাস পরে আনসার দিব না, আপাতত একটু স্টপ থাকো। দেখো, যে বিভিন্ন ওয়েবসাইট বা ডোমেইন হোস্টিং যেগুলো কিনা হয়, তারা ডোমেইন হোস্টিং কেনার লাগে আলাদা বিভিন্ন সার্ভার তাই কিনা হয়, যেমন লিনাক্স টাইপের সার্ভার আছে, তারপর দুই ধরনের সার্ভার মূলত আছে, আমি ওগুলা নোট দেই, তখন বেস্ট হইব, কেউ আস্ক করলে হইতে পারবে। Okay, two kinds of server, those are Linux and Windows. Okay, Windows. তো ও দুই ধরনের সার্ভার আছে মূলত, ডোমেইন হোস্টিং ক্রয় বিক্রয় যারা করে তারা এগুলা ইউজ করে সার্ভার গুলা। তো বেশিরভাগ যেটা ইউজ করা হয় তা হলো কি মূলত লিনাক্সের সার্ভারটা, বুঝা গেছে? বেশিরভাগ যারা ইউজ করে তারা লিনাক্সের সার্ভারটা ইউজ করে, আর খুব কম আছে যারা কিটা করে তোমার উইন্ডোজ সার্ভার ব্যবহার করে। তো আমরা যেটা দেখছিলাম যে এলিট পেইন্টার যেটা, এটা হলো কি মূলত আমার জানা মতো এটা হলো কি তোমার উইন্ডোজ সার্ভার দিয়ে তারা ডোমেইন হোস্টিং কিনছিল। তো এইরকম যে কোনো একটা ওয়েবসাইটে যদি তোমার কিতা করতে হয়, তুমি লগইন অ্যাক্সেস করতে হয়, তখন তোমার কিতা করতে হইব, বায়াররা কইবা যে তোমার তার cpanel অ্যাক্সেস দেওয়া যায়।
cpanel access দেন হলো কি তার ইউজার পাসওয়ার্ড আর এই ইউজার পাসওয়ার্ড গুলা মূলত তোমার cpanel এ দেয়া দেয়, পরে তুমি চাইলে চেঞ্জ করতে পারবে, কোনো সমস্যা নেই। এটা কোন কাজে লাগে স্যার? এটা হলো ওই ওয়েবসাইটের অন পেজ এসইও লাগে একটা, যখন যেগুলা কোডিং করা সাইট থাকবো। ওয়ার্ডপ্রেস সাইট তো হলো কি থিম সবগুলা কাস্টমাইজ, সবগুলা দেওয়া আছে, খালি তুমি কাস্টমাইজ করতে হয়। আর কোডিং সাইট হলো কি একজন ডিজাইনারে কোড করে বানাইবো, তখন এগুলা আলাদাভাবে অন পেজ এসইও করা লাগে। দাও তো cpanel অ্যাক্সেস আছে আর তোমার ইউজার পাসওয়ার্ড, তিনটা জিনিস লাগবে। তুমি যখন তার cpanel অ্যাক্সেস এর লাগি তা করবে, তার সাইটের নাম থাকে অনেক সময়, যেমন ধরো www. আমরা ধরিলাম নরমাল ধরলাম আমরা screeners360.com/ দিব আজকের কোন ক্লাস স্যার? আজকে অন পেজ এসইও কোডিং যে সাইটগুলো আছে, বিভিন্ন ওয়েবসাইট আছে না কোডিং করা সাইট ওয়ার্ডপ্রেস ছাড়া, ওগুলার অন পেজ এসইও। এটা তো ইজি আছে, অত কঠিন কোনটা না, যা সাইটও কিছু কিছু জায়গা চেঞ্জ করা আর কোনটা না। যেমন ধরো আমাদের এটার জাস্ট লেখা থাকবো cpanel, ওকে লেখা থাকবো স্যার আমরা কি মুকেলা যে কোনটা লিনাক্স এর দাও কিটা এটা সিনা লাগতো না, এটা হচ্ছে তোমার cpanel অ্যাক্সেস দিব, ওই সময় বুঝতে পারবে। আমি দেখাইলাম কিলা থাকে এগুলা, একটু ওয়েট করো যে লিনাক্সের এগুলা দেখতে কিলা লাগে আর উইন্ডোজ সার্ভার গুলা দেখতে কিলা লাগে অ্যাক্সেস দেখাই। আর ইউজার পাসওয়ার্ড তো বুঝায়, একটা ইউজার নেম আর একটা পাসওয়ার্ড। তো আমরা আপাতত দেখি যে এইটা আমরা চাইছিলাম যে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে ক্লাসটা করাইতাম, যেহেতু কোনো লাইভ প্রজেক্ট আমরা রাত না এখন। আচ্ছা লিনাক্স সার্ভার ইমেজ, ওকে লাইভ প্রজেক্ট में कोडिंग को साइट हो जाएगा না, লিনাক্স ওর সার্ভার cpanel আর কি। এটা তো মানে সিকিউর, এগুলা দেখা নিয়ে যেত না, বুঝছো না, যা আছে অন্যর আমানত। লিনাক্স cpanel ইমেজ জাস্ট লিখে cpanel ইমেজ। ওকে দেখো ওগুলো হইলো কি লিনাক্সর যে cpanel আছে তার তোমার ফিচারসটা তা বহু টাইপের। একটু ডাউনলোড হইলে সবাই দেখতে পারবে। আমরা টোটাল সবকিছু বুঝার লাগি আমাদের এই জিনিসগুলো ইম্পর্টেন্ট, আমি নোট করে দিমু আর সবাই দেখি সেম টাইপের কাজগুলো করবে। তো এটা তো স্যার এজ লাইক ওয়ার্ডপ্রেস অফিসও cpanel এগুলো কি সার্ভারের নাম হইছে, cpanel এর লগে লিনাক্সর সার্ভার, বুঝছো নি? দুই ধরনের সার্ভার আছে, তোমার যে ডিজাইন শিখাইছি না নি তান্ডে আজ করবা যে সার্ভার করে দরকার। এটা বুঝছি আমি, এটা বুঝছি। এটা তো ওয়ার্ডপ্রেস তুমি পরে ডাউনলোড দিতে পারবা, ওগো তো ওয়ার্ডপ্রেস দিতে পারবা, অথবা তোমার কোড করা সাইটও আনি অন্য অ্যাড করতে পারবা। জি স্যার লিনাক্সের সার্ভার গুলো একটু স্ট্রং থাকে না? লিনাক্স না উইন্ডোজও সার্ভার স্ট্রং, লিনাক্স তো মানে সবাই ইজিলি ইউজ করতে পারে, ওটাও সমান হইতা সমান, বুঝছো না, উইন্ডোজের সার্ভার একটু স্ট্রং বেশি। কোন কি তো স্যার? কোনো কোয়েশ্চেন আছে নি বা কোনো ডাউট? জি না স্যার, ঠিক আছে। আচ্ছা ওকে, ধরো আমরা যেটা আগে যে ইমেজটা দেখছি, আগের ইমেজটা আমরা নেই, ওটা হইলো একটা কিতাম cpanel। এটা হইলো কি কোন ধরনের cpanel? এটা হইলো কি লিনাক্স সার্ভারের cpanel। তারপর আছে উইন্ডোজ cpanel। আমরা দেখি উইন্ডোজ cpanel মানে অপশনগুলো প্রায় সিমিলার, কোন জায়গা কাজ করবো আমরা দেখাই দিব। যখন কেউ লাইভ প্রজেক্ট কাজ করবে দয়া করে কেউ কিতা করিও না, নিজে থেকে প্রথমে করাত যাইও না, নিজে থেকে করাত গেলে বেড়া লাগাই দিবে, কারণ সাইটের কোডিং চেঞ্জ করে দিবে। আর যখন cpanel তুমি উল্টাপাল্টা করলে সমস্যা আছে, তার সাইট ডিজাইন নষ্ট করে দিবে। জাস্ট ফাইল ম্যানেজার দিছে এবং উইন্ডোজ ফুল দিলে বেস্ট হইতো, আমরা ফুল একটা দিই। আচ্ছা ধরো অনুবালা ওটা ওটা স্যার জি স্যার পৌঁছে দিন সব বললেন স্যার, এটা বায়ার কোন ভাবে আইবো না? বায়ার কোনো খামে আইব না, ওই যে কোন ভাবে লাগি তা বায়ার কিতা হতে যাবে? এগুলা বায়ার ওই যে সাইটের খাস করবা এর সময় এগুলা বুঝতে হইব তো তোমার, যে তুমি কোন কি ধরনের cpanel খাস করবা, আর নাইলে অপশন তো গাইয়া পাইতে না যে কোন জায়গা গিয়া
কোন অপশন আছে বুঝছো নি এর দায় আমি একটা ইমেজ নিমু ইমেজ নিয়ে আমি একটা একটা করে দেখাইয়া দিমু যে কিতাত পয়লা ক্লিক করতে হয় পরে কোন জায়গাত গেলে অপশনগুলো পাইবে ওকে কারণ সব বাইরের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট থাকতো না অনেকের কোডিং করা সাইট HTML এর থাকবো PHP দিয়ে করা জাভাস্ক্রিপ্ট দিয়ে করা পাইথন দিয়ে করা বিভিন্ন ধরনের সাইট থাকতে পারে আচ্ছা ধরো আমরা ওটাও ধরো সাপোজ ধরো ওটা হলো কি লিনাক্স সার্ভার আর ওটা হলো কি তা এটা হলো কি লিনাক্সর আর একটা হলো কি কইছি আমরা উইন্ডোজ সার্ভার google.com উইন্ডোজ cpanel ইমেজ জাস্ট ইমেজটা দেন ফুল ইমেজ দিলে ফুল ইমেজ দেখাইয়া দিল অনেক পাইছে ও আছে টাইমার কাছে তো ওই যে ফ্রি যেটা লিনাক্সর তো তুমি ওই যে এটা ফ্রি কাজ করো না নি ওটা তোমার যে আছে এটা হলো কি লিনাক্সর তুমি যেটা ইউজ করো আচ্ছা আমরা পাইছি ধরো আমরা ওটা সেভ করি সেভ করলে হইব আমাদের ইম্পর্টেন্ট যে বিষয়গুলো হলো অপশনগুলো মনে রাখা যে কোন জায়গাতে গেলে কিতা পাইমু আমরা আচ্ছা আমার সাইটে কিন্তু লাস্টে এটা cpanel লেখা এটা cpanel পাওয়া যাবে মানে cpanel তো তোমার ওই যে তুমি যখন সাইট ডিজাইন করছিলে ওয়ার্ডপ্রেস গিয়ে লগইন করছিলে না ওটার ভিতরে cpanel ওটা তার cpanel আমি তো ইলা করতাম ফাইল ম্যানেজারের ভিতরে করছিলে না নি গিয়া ওয়ার্ডপ্রেস করতে গিয়ে ফাইল ম্যানেজারের ভিতরে ঠিক আছে ওর যে মানে যে জায়গা ফাইল ম্যানেজার লেখা আছে ওটা cpanel তারার আচ্ছা আমা আচ্ছা আমি জানি করতাম না cpanel মানে কোডিং এর সাইডে কিন্তু আমি ডিফল্ট ওটা পিসিতে করলাম পিসিতে আমার ফোল্ডারও আমি কোডিং করলাম তারপর সাইট তো লাইভ সার্ভারে গিয়ে ক্রোম ওপেন দিলাম পরে এখন নেটিফাই যে আছে না এগুলো ফ্রি কোডিং সাইট নিয়ে পোস্ট করা যায় লাইভ করা যায় যেমন ধরো আপনি সার্চ করলে আমার সাইট দিতে পারবো এগুলা তো তোমার ডোমেইন লাইভ ডোমেইন বুঝছো না নি তাদের যে ফ্রি যেগুলো এগুলো লাইভ ডোমেইন যেমন উইক্সর সাইট তুমি চাইলে যে কেউ শো করতে পারবো বুঝছো নি ওটা আমরা ইমেজ সেভ দেই মানে আমরা আপাতত দেখে যাতে বুঝতাম যে ওটা হইলো কি লিনাক্সর সার্ভার ওর এক অপশনে গিয়া পাইবে কাজগুলো আর উইন্ডোজ সার্ভার অন্য অপশনে গিয়া কাজ পাইবে তো এখন আমরা সবাই দেখি যে আমরা কিতা করা লাগবো লিনাক্সর যে সার্ভারটা আছে আমরা প্রথমে দেখবো লিনাক্সর সার্ভার আর cpanel ঢুকবো ওকে ফার্স্ট ঢুকবো লিনাক্সর সার্ভার ঢুকা পরে দেখবা যে কিতা আছে বাম সাইডে ফাইল নিচে গিয়া পাইবে ফাইল ম্যানেজার ওকে ফাইল ম্যানেজারে সবগুলা ওই যে তোমার বিভিন্ন পোস্ট সাইটের ডিজাইনের লাগে বিভিন্ন ফাইল তৈরি করা থাকবে আপাতত ফাইমোর কাছে কোনো প্যানেল আছে নি cpanel তো ভাই ওয়ার্ডপ্রেস আছে ওয়ার্ডপ্রেস এর একটা ঢুকো তুমি আমি পরে যখন তোমার ওটা দেখলাম তারা দেখতে সুবিধা হইব আমি আচ্ছা নেক্সট ক্লাস আমি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে আমার কাছে সাইট আছে আমি যখন স্ক্রিনশট নিয়ে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দিয়ে দেখাই cpanel দিতাম মানে cpanel edit paint ওকে সেকেন্ড আমি পাসওয়ার্ডটা কপি করে রাখি লাইক করে স্ক্রিন শেয়ার দিলাম ওকে ওয়ার্ডপ্রেস সাইটও অন পেজ এসে খুব ইজি যেমন আমরা যখন ওয়ার্ডপ্রেস সাইটও করি ওয়ার্ডপ্রেস সাইটও বিভিন্ন প্লাগইন ইউজার মাধ্যমে আমরা বুঝতে পারি যে কোন জায়গায় কিটা ইউজ করলে হয়ে যাব তো ঠিক ওরকম ভাবে যখন আমরা কোডিং সাইটও করব কোডিং সাইটের ওটা হলো ওই যে অপশনটা এটা হলো কি একটা কিওয়ার্ড এটা একটা কিওয়ার্ড বা সাইটের নাম দিছে আর কি অর্থাৎ সে সাইটের নাম দিয়ে কি করছে সেইটারে অন পেজ এসে করছে অথবা তুমি ধরো আমরা যদি অন্য লিখে দেই গতদিন দিয়েছিলাম যে কিটা বেস্ট পেইন্ট কোম্পানি ইন বাংলাদেশ দিয়া দেখো সার্চ দিলে ওই যে অপশনটা ওই এলিট পেইন্ট আয় কিনা না আমরা ওটা দেখি
দেখো আমাদের এই জায়গার মধ্যে এলিট পেইন্ট কর্পোরেট অফিস ও দেখো এগুলা হইলো কি তোমার নরমালি ম্যাপ এগুলা না, ওনার মধ্যে দেখো আমরা কি তাইছে প্রথমে আইছে এলিট পেইন্টার ওগুলা। তো এলিট পেইন্টে কিটা করা হইছে, এলিট পেইন্টে যখন কোডিং করা হইছে, কোডিং এর সময় মূলত কিটা করা হইছে, ওই যে বেস্ট পেইন্ট কোম্পানি ইন বাংলাদেশ ওটা তার টাইটেল দেওয়া হইছিল, যেটা টাইটেল ওই যে অপশন ওই দেখো যেমন উইন্ডোজ সিপেনেল ইমেজ ওই যে লেখাটা ও লেখাটা গুগল দেওয়া আছে গুগল, তারপর লিনাক্স সিপেনেল ইমেজ, তারপর এলিট পেইন্ট, তারপর হলো কি মিট দেয়া, তারপর কোডি দেওয়া আছে, ওই যে অপশনগুলো এগুলো হলো কি মেটা টাইটেল, এগুলো হয় কি তা মেটা টাইটেল। আর মেটা টাইটেল যেটা থাকবো ওটা মূলত কি তা করবো সার্ভারের উপরে শো করবো, মানে আমাদের এসইওর ভাষায় এটা হলো কি মেটা টাইটেল, বুঝছো নি সবাই? এটার নাম মনে থাকবো নি? অর্থাৎ তুমি তোমার যখন টাইটেলের ভিতরে যে লেখাটা দিবে ওই লেখাটা শো করবো ওই জায়গাত, ওই মেটা টাইটেল অংশ। ওকে, আর আমরা জানি যে একটা ওয়েবসাইটের ওটা হলো কি তোমার টাইটেল, ওটা হলো কি তার কি ইউআরএল, আর ওটা হলো কি ডেসক্রিপশন। তো আমরা ধরো আমরা একটা ওই সাইটের ভিতরে ঢুকি, একটা পেজও ঢুকবো, যেমন ধরো এটা হলো কি একটা হোম পেজ। ওকে, হোম পেজে অনেক সময় ইন্ডেক্স দিয়ে লেখা থাকে, তোমরা কোডও গেলে হোম পেজ রে কি তারপর যখন আমরা সার্ভার সিপ্যানেলও ঢুকবো, সিপ্যানেল ঢুকে ফাইল ম্যানেজারও ঢুকবো, সিপ্যানেলও আচ্ছা সিপ্যানেলও ঢুকবো, পয়লা সিপ্যানেলও ঢুকবো, তারপর ফাইল ম্যানেজারও ঢুকবো, তখন দেখো ইন্ডেক্স দিয়ে হোম পেজ দেওয়া থাকে, index.php index.php html যে কোনোটা লেখা থাকবো, এটা হলো হোম পেজ। ওকে, হোম পেজ। ওকে স্যার শেয়ার তুমি শেয়ার দাও। লিনাক্সও আমরা মূলত পাবলিক আন্ডারস্কোর html ও কাজ করি, আর তোমার উইন্ডোজ সার্ভারও তোমার http ওরকম একটা অপশন আছে, ওটার ভিতরে গিয়ে ফাইলগুলো পাওয়া যায় বা ফাইল ম্যানেজার পাওয়া যায়। ওকে, তুমি একটা cpanel ঢুকো, অত cpanel লেখাও থাকে উপরে, দেখো সিপি দেওয়া থাকে, তখন এটা দেখলে বোঝা যায় যে এটা কি cpanel। কন্ট্রোল প্যানেল, cpanel এর অন্য নাম হলো কন্ট্রোল প্যানেল। আমরা এখন যেটা দেখলাম এটা হলো কি তোমার প্রপ রেজিস্টার তাদের cpanel, এটা হলো কি ফ্রি ডাটাবেস, প্রত্যেকে ইউজ করতে পারবে, প্রত্যেকের লাগে আলাদা আলাদা cpanel আছে। নেটওয়ার্ক স্যার প্রফি হসপিটাল যে সমস্যা হয় এটা হইলো কি ফ্রি সাইট নানি, ফ্রি তো একটু গ্যাদারিং করব। লাইভ সার্ভারও তুমি যেগুলা কিনা ওগুলা তো অনেক সময় সার্ভারও প্রবলেম করে, সার্ভারের উপরে ডিপেন্ড করে। এটা তুমি যে কোম্পানিতে কিনবা ও কোম্পানির সার্ভার যদি ভালো থাকে তখন বোঝা যাইব যে তোমার সাইট ঠিক আছে, তার সার্ভার ভালো থাকা মানে তোমার সার্ভার ভালো, আর তারটা প্রবলেম করলে তোমারটা তো প্রবলেম করবে। সব সময় সার্ভার মেইনটেনেন্সও থাকা লাগে, বুঝছো নি? এই এখানে সমস্যার প্রবলেম ইলা যে না ফুরতে দেন আলে আমার গো ঢুকে ঠিক করা লাগে, তে আমি গো রাখছে কি দাঁড়াতাম ফ্রিতে সপ্তাহ পাইবা গিলা হোসেন, সেটা তো চলে কি তা আমরা ডোমেন নিতে বাদে আর আছে নয়া আইডি খুলে বাদে নয়া একটা সিপিএল করা বাদে কেন নয়া লারে পেজ লিয়ে যায় গিয়া দেখাইব তুমি আরো পেজ বানাও, মানে গুগল আর আরো বিভিন্ন পেজ লিয়ে যায় গিয়া নকলন করে অ্যাডস দেখায় না নি, জি ভাই। কারণ এটা তার একটা ইনকাম। আমি ওই ওর লাগি ড্যাশবোর্ড বানাইছিলাম আমাদের হয় আলাদা ড্যাশবোর্ড আছে ওর লাগি প্লাস স্কাইলেন্সের কাজ করা লাগে, এটা প্রবলেম করে যেমন লাইভ মানে ফ্রি একটা ভিডিও হয়ে গেল আমি এটা কিনা লাগলো না মানে বুঝছি
MySQL database 1, disk wide unlimited, disk space used 192 MB, disk free unlimited, bandwidth unlimited. শেয়ার দিয়ালে মনে হয় তার এক্সট্রা ঝামেলা শুরু হয়ে যায়। শেয়ার স্ক্রিনও প্রবলেম করে, এক্সট্রা লোড লয়। না দিলে অত লোড লয় না। আচ্ছা ওটা দেখো দেখো ফাইল ম্যানেজার সবগুলা কি দাও লিনাক্স টাইপের সবগুলা তোলা ফাইল ম্যানেজার লেখা থাকবো। আর উইন্ডোজের যেগুলা ওগুলা তুমি cpanel ঢুকা করে দেখো এটার cpanel কি লাইছে দেখো cpanel.unix.com ঠিক ওরকম ভাবে প্রত্যেক ইউজারের একটা আলাদা আলাদা cpanel এর লিংক থাকবো, ওটা বাইরে তোমারে দিব। দেওয়ার পরে তুমি কি পারবে তার ইউজার পাসওয়ার্ড দিয়ে ওটার ভিতরে ঢুকা পরে ওরকম ভাবে কি পাবে ফাইল ম্যানেজার পাবে। ফাইল ম্যানেজার একটু ঢুকেছেন আর কোনো অপশনও ক্লিক করিও না, কোনো সময় চেক করা তো যাইও না, আনলে উল্টা পাল্টা লাগাইবে উলট পালট করবা পরে বাইরের সাইট নষ্ট হইব, বাইরে তোমারে হায়ার করতে পারবে। 600 সাইন আউট ফর্ম দেখাইবো 600 সাইট 500 এটা বুঝো নি এটা 34 নট এখন তো লিও তো ইয়ে করছি না, বাট আমি জাস্ট নিজে মানে দেওয়া যায় কাস্টমাইজ করিয়া দেন তোমাকে কিটা দেখাইতো। আচ্ছা দেখো এর মধ্যে আছে কি htdocs নামে অপশন আছে, htdocs এর মধ্যে ক্লিক করো। নিচের দিকে যাও, ইনো দেখো কিটা আছে, ইনো তোমার যে সাইটের যত কোডিং করা যত কিটা আছে বিভিন্ন ধরো তোমার লাইসেন্স, তারপর হইলো গিয়া বিভিন্ন প্লাগইন এভরিথিং রোবট.txt ফাইল আছে এটার ভিতরে। অর্থাৎ এটা তো তুমি ওয়ার্ডপ্রেসও দিছো না নি? এই কারণে ও ফাইলগুলো আইছে, ওয়ার্ডপ্রেসও না আইলে দেখা গেল যে এটার মধ্যে। আর তো HTML যদি কোডিং করে সাইট থাকতো তখন দেখাইলো মানে public.html ইনো লেখা, বুঝা গেছে নি? public.html পাবলিক HTML cpanel আইতে কিটা করা লাগবো? ও সেম সিস্টেম সেম। ও আচ্ছা 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 এটা মাথার ঘুরে দিয়ে যাইবো একটু, ওই যে তারটার ভিতরে ঢুকছো এটা ওয়ার্ডপ্রেসের সাইটের কারণে। তো অনর ভিতরে আওয়ার পরে তুমি দেখো কন্ট্রোল F ক্লিক করো, কন্ট্রোল F ক্লিক করে ইনডেক্স লেখো, কন্ট্রোল ইনডেক্স অথবা index.php অর্থাৎ PHP এটা দিয়ে কিটা PHP দিয়ে কিটা করা হয়েছে হোম পেজ তৈরি করা হয়েছে। তারপরে দেখো index.html PHP এবং HTML এর তৈরি, তুমি খালি index.php ক্লিক করো, মানে স্টেপ দেখাই দিলাম। এগুলোর ভিতরে তো আর জান না তার এটা কাস্টমাইজ করা মনে হয়। দেখো তাই এডিটও ক্লিক করো, এডিটও যাইব না এলাগুন তা না যাইব, বুঝছো নি? কোডিং গুলা দেখাইবো index.php index.html ওরকম ভাবে দেখাইবো। অর্থাৎ সাইটের ভিতরে আমি অপশন লিখে দিব কি দেখো তাই cpanel ঢোকা পরে ফাইল ম্যানেজারও ঢোকা পরে তুমি পাইবা যদি লিনাক্সের হয় তখন পাইবা হলো কি public_html মানে HTML কোডিং করা সাইট হইলে public_html, আর যদি তোমার উইন্ডোজ সার্ভার হয় তখন পাইবা ফাইলসের ভিতরে ঢুকে গিয়া htdocs। এখন যেটা আমরা আইলাম সাইটও আর তো কিছু না ভাই, তে নেটওয়ার্ক লাগে না নাকি তে নাই কি কিছু ভিতরে সাইট তো লোড আছে এটা তাদের সিলেক্ট করা মনে হয়। এটা আমার রেজিস্টার ইউজার লাগে ভাই, এটা তো আমি কেমন জানা লগইন ইউজার নেম ঠিক আছে আর এটা তো ঠিকঠাক বুঝলামই না এখন। ও ক্লাস আচ্ছা এটা জাস্ট দেখানি ওর মূলত তোমার যারা অ্যাডভান্স লেভেলে কাজ করবে করার সময় এগুলা ফেস করবে। যখন একটা লাইভ প্রজেক্ট করবে, লাইভ প্রজেক্ট করার পরে অটোমেটিকলি তুমি কিটা হইবে এগুলা ফাইল লিবে। আচ্ছা ফাইল তুমি যে করিলা অফ করিলা ওয়ার্ডপ্রেস সাইট না ও মানে তারা তো দেখাইলা ওটা হলো cpanel, ও যেটা আসলো ওটা হলো একটা cpanel, ওটার মধ্যে গিয়ে ফাইল ম্যানেজার আছে। ওকে কাটিলাম আল্লাহ তুমি আমরা cpanel এর ভিতর কি রকম এটা তো নরমালি বুঝি লিছি যে ওরকম ভাবে থাকে।
আমরা একটা সাইটও আমরা দেখাইমু, যেমন ধরো আমরা cPanel অটোর মধ্যে ভিতরে গিয়ে তুমি পাইবা ফাইলগুলা পাইবা, হোম পেজ পাইবা, তারপর হোম পেজে ঢুকা পরে হোম পেজের নাম থাকবে ইনডেক্স দিয়া, তখন ওটার ভিতরে এডিট অর অপশন পাইবা, এডিটর অপশন এটা থাকবে হইলো কি তোমার রাইট সাইটে ওকে আমি বড় করে দিই। রাইট সাইডে দেখবা ওরকম ভাবে তিনটা টান একসাথে থাকে, ওরকম ভাবে এডিটর লেখা থাকে মূলত। অগুত কি করবা এডিটরও ক্লিক করার পরে ক্লিক করার পরে তোমার সাইটের কোডও লইয়া যাইব। ওকে সাইটের কোডও লইয়া যাইব, এবং সাইটের কোডও লইয়া যাওয়ার পরে কি রকম হইব আমরা দেখাই। ধরো ও একটা ওয়েবসাইট, ওটার আমরা এখন দেখতাম চাইলাম যে ওটা কিতা কোড করা হয়েছে। ওকে আমরা ক্লিক করলাম, দেখো আমরা ওটার কোড কিতা আছে ওটা আমরা চেক করলাম। তো কোড চেক করার লাগে আমরা কিতা করছি, ওটার মধ্যে জাস্ট রাইট বাটনও ক্লিক করছি, ইন্সপেক্টও ক্লিক করছি, অটোমেটিক কি দিচ্ছে কোডগুলো আসছে, দেখা গেছে ভাই আরো আইবো করে আইবো ভাই, কন্ট্রোল প্লাস এফ দিলে যে হোসেন স্যার ও যে দেখান আপনার কোডিং ভিডিও এগুলো লাগে কোনো এক্সটেনশন লাগেনি? না এক্সটেনশন লাগে না, অটো দেখাইবে এগুলা। তুমি জাস্ট যে কোনো সাইটও যে কোনো ওয়েবসাইটও রাইট বাটনও ক্লিক করি, ইন্সপেক্টও ক্লিক করি, ওটা আইবো ওরকম ভাবে। ও ভাই আবার ইন্সপেক্টও ক্লিয়ার করো, ডাইরেক্ট ক্রস করো ইন্সপেক্ট, ও কন্ট্রোল ইউ মারো ভাই, কন্ট্রোল ইউ না কি হলো, কন্ট্রোল ইউ। আচ্ছা মারো, ও তো আরো সুন্দর করে দেখা যায় সারা পাগলামি সারা কোডিং আইবো লাইন র্যাপ, মানে ইনো দেখা যায় না যে আউটলেট वाला তুমি বুঝতাই না ইনো কিতা লেখা আছে। একমাত্র যারা কোডিং করে তারা এগুলা বুঝতে পারবে যে এগুলার ভিতরে আসলে কিতা দেওয়া আছে। দেখো ইনোর ভিতরে কত আদার কোডিং আছে, তুমি গনিয়া পড়ে দিতে পারতাই না। জাস্ট আমরা এটা এখন জাস্ট ভিউ, আচ্ছা দেখো ভিউ করলে ইনো কিতা আছে, জাস্ট ইনো দেখা যায় ইমেজ একটা আছে, উপরে কিছু লেখা আছে, তারপর দেখো কি দুই একটা কতখান লেখা আছে, বিভিন্ন প্রোডাক্টের এমনি ইমেজ আছে। দেখো ইনো কতখান, ইনো এক জোড়া জায়গা তুমি 1 মিনিট লাগে না এখানে সারা দেখিলি। আর ও টোটাল সাইটে যেমন কিতা করা হয়েছে, ও টোটাল সাইটে যখন কোড করছে যে ডিজাইন করছে তার দেখো কতখান ইনো কাম করা লাগছে, জাস্ট হোম পেজও তার কাজ কতখান করা লাগছে দেখো। তারপর এটা নাই তো এগুলো কি ডাইনামিক সাইট, একটা ক্লিক করলে আর একটা ম্যানুয়ালি কোনটা যাইতো না, অনেক সময় আছে ডাইরেক্ট উপরে ক্লিক করলে অন্যটা যাইবো কি, ডাইনামিক অনেক জিনিস আছে। তো ইনো দেখো ইনো আমাদের যেটা কাজ করতে হবে, আমাদের ইনো দেখবা যে প্রত্যেকটা সাইটের প্রত্যেকটা ডিজাইনারের মধ্যে একটা কিতা আছে মিলবন্ধন আছে, অর্থাৎ যে ডিজাইনারে কিন্তু তার নিজের মতো করে সে ডিজাইন করবো, সে যেরকম পারে। একজনের সাথে আরেকজনের মতভেদের মধ্যে কিতা থাকতে পারে, পার্থক্য থাকতে পারে তার অন্য ডিজাইনের লগে, বাট প্রত্যেকের মধ্যে কিতা আছে একটা মিলবন্ধন আছে, যেগুলো লাগে প্রত্যেকটা সাইট ডিজাইন শুরু করার সময় সবাই সেম ভাবে শুরু করে। যেমন হলো কি ওটার মধ্যে ভিউ সোর্সও দেখো চাই না, ডক টাইপ HTML এটা তো থাকবে, ফলে হলো কি HTML আছে এটা কাম নাই, হেডটাকে দাও, হেডটা কি একবারে নিচে একটা হেড পর্যন্ত সবার সমান থাকবো, তারপর অন্য থাকবো টাইটেল নামে থাকবো, এটা যে মেইন কোডটা দেখলে আমি দেখাইলাম মানে অন্য থাকবো টাইটেল, হেডের পরে অন্য টাইটেল থাকবো, তারপরে দেখো মেটা চার্জ, আচ্ছা এটা দেখা লাগতো না তোমাদের, আমি একটু নিচের দিকে যাই, মেটা নেম আছে 3 কালার আছে, এটা 3 কালার HTML স্ট্রাকচার নিছে স্যার, আমরা স্ট্রাকচারের ভিতরে তার কিছু ফিটিং থাকবো। দেখো আমরা টাইটেল ক্লিক করিও না, টাইটেল জাস্ট অন্য আইয়া কিতা করবা, তার উপরে কিতা লেখা আছে তোমার দেখার দরকার নাই, কন্ট্রোল F ক্লিক করবা, ক্লিক করার পরে টাইটেল ক্লিক করবা, টাইটেল হইনো কিতা দেওয়া আছে এলিট পেইন্ট না নি, এখন তুমি তো এইগুলো কোডিং চেঞ্জ করতে পারতে না, জাস্ট তোমার যে কিওয়ার্ডটা তুমি ওই জায়গা কিতা করবা, ও খাটিয়া তোমার বাইরে অ্যাক্সেস দেওয়া পারে, তুমি সাইটের ও কোডিং গুলা পাই লিবে, আর কোডিং গো জাস্ট ও যে কোডিং আছে ওনো চেঞ্জ করিয়া ওটারে কিতা দিবা তোমার মন মতো যে কিওয়ার্ডটা, যেমন তুমি না দিছে এলিট পেইন্ট, তারপর তুমি যদি চাও না তারপর বেস্ট পেইন্টার কোম্পানি ইন বাংলাদেশ ওনো দিলে হইব, বাট ওনো যেটা লেখবা ওখানে ওনো শো করব, ওটার এখন মেটা টাইটেল, বুঝা গেছে নি? বুঝছো নি যারা আছো? সেটা হচ্ছে আপনি যে সময় ওয়ার্ডপ্রেসের সাইট করেন তখন তো ওদের টাইটেল এগু ওয়ার্ডপ্রেস সাইট না এখন করাইলাম কোডিং সাইটর, ওয়ার্ডপ্রেস সাইট তো আলাদা করাইছি। আমি একটু জোরাম স্যার, যেমন আপনি যে সময় ওয়ার্ডপ্রেস সাইটের করাইছিলেন এই সময় টাইটেলটা আমরা কোনানো বয়সটা আমার হতো মনে নাই, নিচের দিকে প্লাগইন ভিডিও দেখে বুঝবা, প্লাগইন দিয়া টাইটেলের করছিলাম, ওইগুলো কি তাই এই সন এসটি গুলো টাইটেল না, এগুলা হেডার তো মানে মেইন কিওয়ার্ড কোনানো বলছিলাম আমি শিওর না, মেইন টাইটেল হইছে এখানে ওদের তো কোডের ভিতরে মেইন কিওয়ার্ড সেটআপ করে দেওয়া, কোডের ভিতরে মেইন কিওয়ার্ড সেটআপ করে দেওয়া। তো এর মধ্যে দেখো আমাদের যেটা প্রথমে হইলো কি আমরা সবাই দেখো সবার
বুঝার সুবিধার লাগে বেশি কোনটা করা লাগতো না, জাস্ট অ্যাক্সেস দিয়া তুমি প্রত্যেকটা পেজের যখন এডিটর মোডে যাইবে কি এডিটর মোডে যাওয়ার পরে কোড গুলা পাইলিবে, কোডে গিয়ে পয়লা কন্ট্রোল যুগ কিরা এফও ক্লিক করবা, ফার্স্ট কন্ট্রোল এফও ক্লিক করি সার্চ লেখবা কিটা টাইটেল দিয়ে কিটা করবা, ওই টাইটেলের ভিতরে দেখো কোন টাইটেল, ওই যে টাইটেলের ভিতরে দেখো মাঝখানে একটা জায়গা আছে, ওই যে মাঝখানোর জায়গাটা, জাস্ট ও মাঝখানোর জায়গাটা তোমার কিটা দিবে সাইটের মেইন যে নাম আছে ওটার সাথে তুমি কিওয়ার্ড এটা দিতে পারো, যেমন এলিট পেইন্ট দিয়া তুমি আমরা এমন একটা দেখাই দিই, যেমন হলো কি এলিটর বড় হাতর আর কোডিং গুলা বড় সবসময় কিতা পারবে, যেমন এটা সাইটের নাম হলো কি এলিট পেইন্ট বড় হাতর দিছে, বাট তুমি কিতা পারবে সবসময় যে কিওয়ার্ডটা লাগবে কিওয়ার্ডটা ছোট হাতর লাগবে, এখানে কিওয়ার্ড ছোট হাতর লাগবে, কারণ কি আমরা সবাই গুগল বা ফোনের মধ্যে সার্চ দিলে আমরা কিন্তু বড় ছোট এটা দেখি না, আমরা সবাই কম্পিউটার এবারে ডিফল্ট ভাবে আমরা ইউজ করি, যেমন ছোট হাতর লেখা আছে সারা ছোট হাতর দিয়ে লাগি, তো যেমন অন্য যদি আমরা লিখে দিই যেমন বেস্ট পেইন্টার কোম্পানি ইন বাংলাদেশ, ওখানে জাস্ট কিতা হবে ও তখন জাস্ট তুমি কোডিং এর ভিতরে লিখে দিলে ওটা এখন তোমার কিওয়ার্ড হয়ে যাবে, কেউ যদি ও নামে সার্চ দে এলিট পেইন্ট দিয়ে সার্চ দিলেও পাইবো, এটারে বেস্ট পেইন্টার কোম্পানি ইন বাংলাদেশ দিলেও সার্চ পাইবো। তো এক একটা পেজ তোমার আমরা একটা ক্লাস দিব কিওয়ার্ড রিসার্চ নিয়ে, এটা একটা বড় ক্লাস দিব যা আপাতত তোমরা অনেকে হয়তো জাস্ট খালি কিওয়ার্ড রিসার্চের বেসিক জিনিস দেখছো, অ্যাডভান্স জিনিস কোনটাও দেখছো না, তো এটা দেখা পরে কিভাবে একটা ওয়েবসাইটের লাগে তুমি কিওয়ার্ড রিসার্চ করতে হয়, কোনটা বেস্ট, তোমার কম্পিটিটর অ্যানালাইসিস করা 100টা থেকে 10টা তুমি কিওয়ার্ড বাছাই করা, কিওয়ার্ডের ডিএ পিএ সবগুলা চেক করিয়া পরে ইউজ করা, ওগুলা শিখে নিব, ঠিক ওরকম ভাবে চেক করার পরে যেটা সবথেকে বেশি মার্ক র্যাঙ্কেবল থাকবো ওটারে ব্যবহার করবে ফয়লাটাত, যেমন অনো 2 নাম্বার যেটা আছে এটারে বিভিন্ন 2 নাম্বার পেজে 3 নাম্বার পেজে ওরকম ভাবে ব্যবহার করবে, আর এটা হলো সাইটের টাইটেল মেটা টাইটেল ওটা নোটপ্যাড আমি দিলাম, একটু ওয়েট করো, আমি নোটপ্যাড একলগে পাইবে পরে দেখো ইনো তো দিলাই তোমার ওটা, এরপরে তুমি কিতা করতে, এরপরে হইলো কি আমরা যে ডেসক্রিপশন, তো ডেসক্রিপশনে আমরা কিতা পাইছি মেটা ডেসক্রিপশন কই না নি, ঠিক অনুরূপ ভাবে দেখো মেটা ডেসক্রিপশন লেখো, মেটা ডেসক্রিপশন লিখে সার্চ দাও, তখন আমাদের কোনো কোডিং ও পাওনি মেটা ডেসক্রিপশন, যদি মানে সার্চ দিয়ে লেখো পাও না তখন তোমার কিতা করতে হবে, তখন তোমার কাস্টম ভাবে খুঁজিয়ে ম্যানুয়ালি তোকে আবার করতে হবে যেখানে ডেসক্রিপশন লেখা আছে, তো যেন টাইটেল পাইছে এরপরে এমনি ডেসক্রিপশন পাইবে, মেটাও গুলা দেখিলা হয় না, অথবা মেটা চার্জে মেটা নেম অথবা ডেসক্রিপশন আছে, ওই যে ডেসক্রিপশন লেখা জাস্ট ডেসক্রিপশনটা, এরপরে দেখো মেটা নেম কিওয়ার্ড, মেটা নেম ভিউপোর্ট, মেটা নেম অথর, ও কিওয়ার্ডের জায়গা তুমি কিতা করতে পারবে কিওয়ার্ড সেটআপ করতে পারবে, ওই যে ডেসক্রিপশনের জায়গা তোমার কিতা তারা দেখো কিওয়ার্ড কিতা করছে এলিট পেইন্ট এন্ড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড, এলিট পেইন্ট লোগো, এলিট পেইন্ট ওনার, এলিট পেইন্ট জব সার্কুলার 2019, এলিট পেইন্ট কালার চার্ট, এগুলা কিতা করছে কিওয়ার্ড ইউজ করছে, এটা দেখি তুমি বুঝি দিতে পারবে যে তারা যে র্যাঙ্ক আনছে, এটা এই সাইটটা দেখানি মেইন উদ্দেশ্য হইলো গিলা এগুলা কিটা র্যাঙ্ক ফার্স্ট পেজও আছে, তো তুমিও যখন কাজ করবে তুমি যদি ওরকম ভাবে সাইটটারে কপি করো, এখন হয়তো একজন কিটা করে এসইও এক্সপার্ট এটা সাইটও কাজ করে, এর কারণে আমি এটা এখন লাইভ দেখাই দিলাম করলাম, অনেক সময় থাকবো এটা কাজ করে না, তখন এটা মিটাইয়া দিলাইব বুঝছো নি, তখন এটা কিন্তু ফার্স্ট পেজ থেকে যাইব গিয়া হ্যাঁ মিটাইয়া দিলাইলে, এটা হলো কি একটা বুদ্ধি, তুমি কাজ করছো না নি, কাজ করিয়ালে কয়দিন কাজ করিয়া রাখলাই, কাজ করার পরে গুগলের যে ক্রাউল আছে ক্রাউলে এগুলা নিব গিয়া, ক্রাউলে যদি এগুলা তার মাথাত সেট আপ করিলা তখন তুমি ও নাম দিয়ে সার্চ দিলে 6 মাস 7 মাস পর্যন্ত কি আইব সেম নামে আইব, এখন তুমি যখন মিটাইয়া দিলাইবা এখন 6 মাস 7 মাস পর্যন্ত মিটাইয়া দিলাইলেও কাম করবো, ক্রাউল এমন একটা বিষয় বুঝছো নি, পরে যখন 6-7 মাস পরে দেখা যাইব যে সার্চ দিলে তোমার সাইটের ভিতরে এই নামটা নাই মুছে গেছে, তখন সাইটটারে অটোমেটিক তলে দিয়ে নিব কি, তো তুমি যে কাজ করিয়া দিবা করি যে এখন তুমি সারা জীবন লাই তারা করিয়া লাইতে ইলা না, তা আমি কিটা করবে, আর একজন এসইও এক্সপার্ট ও কারণে একজন একটা কোম্পানির সব সময় প্রয়োজন পড়ে, কাজ করার পরে তুমি কিটা করবে 1 মাস রাখার পরে এটা মুছিয়া দিলাইলে গুগলের ক্রাউলে এগুনিব গিয়া, ক্রাউলে নেওয়া পরে তুমি তোমার 6 মাস নিশ্চিন্তা পাইবো যে তারটা সার্চ আছে, পরে দেখবা ধীরে ধীরে কমে যাবে, আবার তোমার হায়ার করবো, এটা হলো কি একটা ট্রিক্স। ওকে, তো মেটা ডেসক্রিপশন, ওই যে ডেসক্রিপশন আছে ও ডেসক্রিপশনের অন্য কিটা দিবে মেটা, এটা হলো মেটা ডেসক্রিপশন অথবা মেটা, তো মেটা ডেসক্রিপশন আমরা লিখি কত 100 থেকে 150 ওয়ার্ড এবং এর ভিতরে আমাদের কিওয়ার্ডটা থাকতে হইব, তো 2 নাম্বার যে কিওয়ার্ডটা আছে মেটা ডেসক্রিপশনও দেওয়ার ট্রাই করবে এবং মেটা ডেসক্রিপশন সুন্দরভাবে ইনম বয়া দিবে, বুঝা গেছে নি 100 থেকে 150 ওয়ার্ড জাস্ট ও জায়গা, ও যে দেখো কিতা এটা হইলো গিয়া তোমার মাথা থেকে সরে যায়, দেখায়নি ডাবল কোটেশন আছে, ও ডাবল কোটেশনের মাঝখানো আর কোনটা না, বুঝা গেছে নি,
এরপর কিওয়ার্ডও যেন আছে, কিওয়ার্ডের জায়গা দিয়ে কমা দিয়া দিয়া তুমি বিভিন্ন কিওয়ার্ড সেটা করে দিবে। ইনো দেখো ইনো বহুত কিওয়ার্ড দেওয়া আছে, কয়েকটা কিওয়ার্ড দিয়া দিছে সে, দেখায়নি কতটা কিওয়ার্ড সেটা পড়ছে। এগুলা জাস্ট এগুলা কিটা করছে, এগুলা র‍্যাঙ্ক টুকাইছে, র‍্যাঙ্ক টুকাইয়া এগুলা কম্পিটিটর অ্যানালাইসিস করিয়া দিছে। এই যে কাজ করছে সে কিন্তু বাংলাদেশের অনেক বড় একজন এসইও এক্সপার্ট। অনেক আছে এই বিষয়টা তোমার শিখাইতো না, যখন কোর্স করাইবো ও যে কিওয়ার্ড সেটা পড়িয়েছে এগুলা এই বিষয় শিখাইতো না তোমার, জাস্ট কইয়া দিব যে তুমি টাইটেলে দাও, ডেসক্রিপশনে দাও, আর কিওয়ার্ড ওয়ার্ড এটা তোমার দেওয়া লাগতো না, এটা কই আসতো না। বাট অন্য দেখো যদি না দেওয়া থাকে তুমি জানি কিটা করবা, মেটা নেম কন্টেন্ট আছে না নি, ওলা মেটা নেম ওখান কপি করে লিবা, অফসাইট থেকে ওখান কপি করিয়া পরে তুমি, কারণ তুমি তো কোডিং জানো না, ক্লিক কোড করলে এটা সাইটে অ্যাড হইব, তো সারাটা কপি করবা, করার পরে ওই যে কোটেশন আছে ও কোটেশনটা কি ও লাস্টে দেখো একটা কোটেশনের আগে স্ল্যাশ আছে, দেখাই লাস্ট কোটেশন পর্যন্ত, অতক্ষণ পর্যন্ত তুমি কিওয়ার্ড বইয়া দিবে, আর বাকি মানে মুছি লিবে, মুছে তোমার মন মতো যে কিওয়ার্ড গুলা ওগুলা তুমি বইবে। মেটালিক পেইন্ট সব দিয়া দিছে, মানে যত ধরনের প্রোডাক্ট আছে সবটা দিয়া দিছে, মানে কোন কোন ধরনের তোমার মাথা তাইতে পারে, তুমি সার্চ দিতে পারো। কম হইলো 150-200টা কিওয়ার্ড সেটআপ করছে। ভাই উপরে ওয়ার্ড রেপ করে দিলাই না, তো এটা হইলো না। আচ্ছা ওকে, এটা করা লাগতো, একটু দেখো মানে বুঝাইবার সুবিধার্থে। ও দেখো ও কমা পর্যন্ত, ও দেখো লাস্টে যে কোটেশন আছে, ও দেখো কোটেশন, ও কোটেশনের আগ পর্যন্ত সে কিতা করছে, সে নরমালি সে কিওয়ার্ড গুলা কমা কমা দিয়া দিয়ে কিতা করছে, ব্যবহার করছে। এখন যে নামে তুমি সার্চ দিবা দেখা যাবে যে কিতা ও নামে তার সার্চ, তার সাইটটা তোমার কিতা সার্চ আর বুঝা গেছে। সবাই এরকম ব্যবহার করবে, আর কোনটা সেটআপ করবে না, জাস্ট তিনটা বিষয় করবে। এক হইলো কি টাইটেল, এক হইলো টাইটেলের ভিতরে টাইটেল দিবে, মানে কিওয়ার্ড সেটআপ করবে, টাইটেলে কিওয়ার্ড সেটআপ করবে, কিওয়ার্ড সেটআপ। এখন এটা কিভাবে দিবে, টাইটেলটা দিবে হইলো কি তোমার নরমালি প্রথমে তার সাইটের নাম দিবে বা কোম্পানির নাম, ওকে, সাইট বা কোম্পানি নেম, দেন হইলো কি তা একটা হাইফেন দিয়া পরে তোমার কিওয়ার্ড সেটআপ হবে, ওটা হইলো কি বেস্ট। স্যার ওই যে নোটপ্যাডের মধ্যে এলিট পেইন্ট বা দি বেস্ট পেইন্টার কোম্পানি বাংলাদেশ, ওই যে এলিট পেইন্টের পরে হাইফেন দেওয়া লাগবে স্যার, না এখানে অন্য কোনো কোটেশ কিছু ব্যবহার করা লাগবে? যে হাইফেন দিবা, এলিট পেইন্ট হাইফেন বেস্ট পেইন্টার কোম্পানি বাংলাদেশ, বা ধরো তোমার অন্য কোম্পানির নাম হলো ধরো সোশিয়াল, আচ্ছা ধরো তুমি সোশিয়াল জোন, তাহলে এনে দিবা সোশিয়াল জোন, তারপর হাইফেন দিয়ে দিবা বেস্ট সোশ্যাল মিডিয়া কোম্পানি ইন বাংলাদেশ, বেস্ট মার্কেটিং কোম্পানি ইন বাংলাদেশ, বেস্ট মার্কেটিং কোম্পানি ইন ওয়ার্ল্ড, ওরকম ভাবে দিবা। এলিট পেইন্টের এই দিছেন বড় হাতে, তো এটাতে ওয়াইমেলা দাও, এইলা তুমি ছোট হাতের দিলে সমস্যা না, ইনো যেটা দিবা এটা নিয়ে অন্য শখ করবো, এর কারণে ই লেখাটা একটু সুন্দরভাবে দিবা, বুঝছো নি, যেমন ই বড় হাতর পি বড় হাতর, মানুষে দেখলে যাতে গাইল না দে, আর এগুলা ছোট হাতর সব দিবে। এই লেখা ইনো যেটা লিখবা এটা যদি ও লেখাটা নানি, ও টোটাল লেখাটা যদি তুমি সেটআপ করিলা টাইটেল ও সারা কারণ দেখাইব, বুঝছো নি। ওকে, তারপর হলো কি মেটা ডেসক্রিপশন ওলা ডাবল কোটেশনের মধ্যে তুমি কত 100 থেকে 150 ওয়ার্ড ইউজ করবে, 150 ক্যারেক্টার ওয়ার্ড না, 150 ওয়ার্ড হইলে তো বহুত হয়ে যাব, ক্যারেক্টার কম থাকে, ক্যারেক্টার ইউজ করবে। এবং তোমার কি করতে হইব, ইনোর মধ্যে কিওয়ার্ড একটা কিওয়ার্ড সেট করে দিবে, ফোকাস কিওয়ার্ড যেটা ওটা সেট করবে, ওকে, ফোকাস কিওয়ার্ড সেট, ফোকাস কিওয়ার্ড বুঝো তো, একটা কিওয়ার্ড রে করা সেট করো, ফোকাস কিওয়ার্ড সেট। আর একটা সাইটের তো কয়েকটা পেজ থাকবো, তো তুমি বিভিন্ন জায়গায় বিভিন্ন কিওয়ার্ড নিয়ে ব্যবহার করতে পারবে তোমার হিসাবে। ওকে, টাইটেল দিলে, মেটা ডেসক্রিপশন দিলে, এরপরে যেটা করবা হলো কি তাদের ইমেজগুলা, তাদের ইমেজ পাইবে, বুঝছো নি, ইমেজ নামে আলাদা ফাইল ফোল্ডার পাইবে, ইমেজ বা থাকতে পারে তোমার হলো কি মিডিয়া, ইমেজ বা মিডিয়া নামে ফোল্ডার থাকতে পারে, ওগুলার ভিতরে গিয়ে কিতা করবে, ওগুলার ভিতরে ইনো একটা কাজ আছে, যেমন ধরো তার তো হে কিতা করবো, তার একটা নির্দিষ্ট নাম দিয়া দিলাইব, তুমি তোমার কিওয়ার্ডের সাথে ম্যাচ করার লাগে তোমার যেটা করতে হইব তা হইলো কি তুমি ও ফোল্ডারটা বা ওই ইমেজটা প্রথমে ডাউনলোড দিবা কম্পিউটার, ডাউনলোড ইমেজ, ওকে। ইনশাআল্লাহ যদি নেক্সট এরকম প্রজেক্টটা, এখন তো ওয়ার্ডপ্রেসের বেশি আয় কারণে তোমার এটা সাইট কম মিলে ডাউনলোড, আমি তারপরেও একটা আমার কাছে আছে, আমি ওটার স্ক্রিনশট দিয়ে দিই, আমি একটা ক্লাস নিব তোমাদের যাতে তুমি লাইভ বুঝো। দেখো ইমেজ মিডিয়া ওটার কিতা করবে, ডাউনলোড ইমেজ দিবা, ডাউনলোড ইমেজ দিয়া ওটারে রিনেম করবে, ইমেজটারে, বুঝে গেছে, ওটারে রিনেম করবে, রিনেম করার পরে ওটারে আবার আনি আপলোড দিবে, আপলোড দেওয়ার পরে এখন ওটার যে নাম দিছো না,
অবু নামটা নিয়ে জাস্ট কি দাও ভাই ও তোমার ফোল্ডারের একটা নাম হয়ে যাব যেমন ধরো ফোল্ডারের নাম হয়ে গেছে যেমন elitepaint.html তো অবু নাম কি দাও ভাই অবু নাম কপি করবে কপি করিয়া নিয়া পরে যাইবা হইলো কি সাইটও পরে যাইবা হয় কুডো পরে কুডো যাইবে কুডো গিয়া যেন ও নামটা লেখা আসলো আগের নামও যাইবে যেমন ধরো অন্য যাইমু আমরা অন্য গিয়া দিমু ধরো তার আমরা সাইটও একটা প্রোডাক্টের নামও যাই এটা হলো কি তার লগো এটাতে আমরা আতানি ধরেন আমরা একটা প্রোডাক্টও দেই দেখো প্রোডাক্টের পিকচার পাইমু আমরা নিচে গেলে যেমন ধরো ও একটা প্রোডাক্ট ওকে ও প্রোডাক্টও দেই এগুলো নাম হলো কি তা ইলুমিনা ও প্রোডাক্টের ইমেজটা ও প্রোডাক্টের ইমেজ বলে আমরা কি তখন ওগো বলা সেভ দিমু সেভ দেওয়ার পরে ওর নাম আমরা কি তখন চেঞ্জ করবো রিনেম করবো করার পরে আমরা অনয়া দেখো এগুলো নাম কিটা আছে ওকে সেভ না দিলে পাইতাই না সেভ এসে যাইবে ওর নাম কিটা দেখে পাইলিবে যেমন এগুলো নাম আছে কিটা ইলুমিনা গিটার এলিট পেইন্ট ও নাম কপি করো পরে তুমি তোমার কিওয়ার্ড তো সেটআপ করবে পরে হবু বইবে আর দেখো অন্য আইবে আচ্ছা ক্যান্সেল দিও এগুলো নাম পাইলিছো নাম তো বুঝছো এখন কিলা পাওয়া যায় সেভও ক্লিক করলে পাওয়া যায় দেন হলো কি অন্য আইবে অন্য আইয়া ও নামটা পেস্ট করবে পেস্ট করলে দেখাইবো যে অন্য খানো আছে এটা তোকে আবার করব ও দেখো ইলুমিনা গিটার দেখছো নি ইলুমিনা গিটার এরপরে কিতা দিয়ে আন্ডারস্কোর দিয়ে দে প্রোডাক্টর আপলোড আছে ও দেখো ইলুমিনা গ্লিটার আপলোড ও পিকচার ওগুলো কিতা করবে ও সোর্স ফাইল নানি ইলুমিনা গ্লিটারের জায়গা কিতা দিবে প্রোডাক্ট ইলুমিনা গিটার ওগু চেঞ্জ করবে পুরা নামটা যেটা আগে কপি করছিলে ওটা আনবে ওটা নিয়ে দেবো সার তো ফাইলের আপলোডের একটা অপশন আছে অন ইলুমিনা গ্লিটার এলিট পেইন্ট ও নামে আছে এটা ওনার মধ্যে প্রথমে সার দিবা যদি না পাও ও অপশনের মধ্যে কোনো জায়গায় ইলুমিনা যেগুলো ওগুলা টুকাও পাইলা যেমন ও ইলুমিনা এখন ইলুমিনা কোন জায়গায় আছে ও আছে ইলুমিনা গ্লিটার প্যারাগ্রাফ তাইলে এগুলো একটা লেখা মানে ওই যে প্রোডাক্টের নিচে লেখা ওখান বুঝাইছে আচ্ছা তাইলে এটা আমরা নাই আমরা আরো নিচের দিকে যাই আমরা দেখবো ইলুমিনা গ্লিটার খানো লেখা আছে আর এলিট মেরাইন পেইন্ট আচ্ছা এটাও না লেখা বোঝা যায় না আমরা আর একটু বড় করে দেব সারিকানা কোড চেঞ্জ করলে কিন্তু সাইডও চেঞ্জ হইতো না আসলে ইন্সপেক্টর কে চেঞ্জ করলে তো হইব না ইনো চেঞ্জ করতে হয় না আমি দেখাই আমি কইয়া দেই তুমি বুঝো পয়লা এটা ইনো চেঞ্জ হইতো না চেঞ্জ তো করবে তোমার মেইন সাইটও তুমি তোমার যে ইমেজ আছে না তোমার যে মেইন ইমেজ চেঞ্জ করবে দেখো ধরো আমরা যখন ইলুমিনা দিয়ে সার্চ দিছি তখন ইলুমিনার যে প্রোডাক্ট গুলো আছে প্রোডাক্ট আইবো যেমন এগুলো নাম হলো ইলুমিনা গ্লিটার প্রোডাক্টের নাম ওকে তো প্রোডাক্ট তুমি এড করে দিছো ইলুমিনা গ্লিটার যদি তোমার এগুলো নাম থাকে ইলুমিনা গ্লিটার এলিট পেইন্ট তখন তুমি কি করবে ওগো সাইটটা কি মুছ পায় কুডার সাইটটা কি মুছ পায় মুছিয়া তোমার নতুন যে নাম দিছো অর্থাৎ নতুন যে প্রোডাক্ট ফাইল এড করছো আপলোড করছো যে ইমেজটা ও ইমেজও যে নাম দিছো ওগো নিয়ে এড করবে তখন দেখা যাবে যে অটোমেটিক ওটা কি হয়ে গেছে ও নামে আসছে নতুন যে প্রোডাক্ট বা কিওয়ার্ড দিছো কিওয়ার্ডের নামে আসছে তখন এটা তোমার যদি গুগলে ও নামে সার্চ তুমি নতুন যে নাম দিছো ও নামে সার্চ করে ওটা আইবো বুঝা গেছে নি তো ও তিনটা জিনিস করা লাগে আর কোনটা করা লাগে না তোমার কোডিং এর সাইটও চেঞ্জ উইথ নিউ rename image okay কুডো দেবে কুডোকে চেঞ্জ উইথ নিউ রিনেম ইমেজ যেটা আপলোড করছো আপলোড করা ওটাতে তুমি কি দাও চেঞ্জ করিয়ে দিলা ওই যাবো ওকে ও যে বিষয়গুলো আছে ও প্রত্যেকটা সাইট প্রত্যেকটা পেজের মধ্যে ও তিনটা জিনিস করিলে তোমার সাইটটা র‍্যাঙ্ক আইব এরপরে তো খালি এগুলা দি শেষ না অন পেজ এসইও করা লাগে একটা সাইটে র‍্যাঙ্ক নিতে হইলে অন পেজ এসইও আছে অফ পেজ এসইও আছে লোকাল এসইও আছে সবগুলা করার পরে সাইট ফার্স্ট পেজ হয় অর্থাৎ একটা সাইটে লইয়া 1 মাস থেকে 1.5 মাস কাম করা লাগে বড় সাইট হইলে আর ছোট ছোট সাইট হইলে বেশি সময় লাগে না মানে নির্দিষ্ট কিওয়ার্ড দিয়ে আর এমনি তো তোমার সাইটের নাম যখন গুগলে ভর্তি করাইবে মানে ওই যে সার্চ কনসোল এটা করবে অটো আওয়া শুরু করব নাম দিয়ে সার্চ দিলে বাট কিওয়ার্ড দিয়ে আইতে হইলে তোমারে কিওয়ার্ড বিভিন্ন জায়গায় সেটআপ করে দিতে হবে আশা করি সবাই বুঝছো যে কোডের কোন কোন জায়গা চেঞ্জ করা লাগে আর যদি না বুঝিয়া থাকো আমি নেক্সট একটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন বানাইয়া টোটাল সাইটের ডিজাইন দেখাইয়া দিব তো গিয়া বুঝতে পারবে কোন জায়গা চেঞ্জ করতে স্যার ওই যে পেজের প্রতিটা পেজের এই তিনটা কাজ করা লাগবে এটা প্রত্যেক পেজে ঢুকতে হবে এটা কইছি হোম পেজও প্রত্যেক পেজের আলাদা নাম থাকবে ও যে উপরে যে নাম আছে ওটা হলো প্রত্যেক পেজের নাম যেমন এটা নাম হলো ইলুমিনা গ্লিটার এলিট পেইন্ট এরপরে আছে ধরো আমরা আরেকটা যাই
এরপরে ধরো অন্য গেলাম, আমরা অন্য গিয়ে ক্লিক করি, ও দেখো হোম পেজ, অ্যাবাউট আস, প্রোডাক্টস, ক্যারিয়ার, কন্টাক্ট আস, ইলুমিনা, কিডস, ওয়ান্ডারাল, ফ্যাট ইঙ্ক, ডেকোরেটিভ পেইন্ট, প্রত্যেকটা হলো এক একটা পেজ। তোমার প্রত্যেকটা পেজও কাজ করা লাগবে, ও পেজও কাজ করবা। এই পেজে তুমি কন্ট্রোল ইউ ক্লিক করো, এই পেজের কোডিং যেগুলো আছে এগুলো পাই দিবে। প্রত্যেক পেজের টাইটেল থাকবে, বুঝা গেছে নি? অন্য কন্ট্রোল এফ ক্লিক করবে, কন্ট্রোল এফ ক্লিক করে টাইটেল দেবে। দেখো প্রত্যেক পেজের টাইটেল আছে, দেখো অল প্রোডাক্টস এলিট পেইন্ট, ওনার ভিতরে তুমি তোমার কিওয়ার্ড বইয়া দিবে। মানে প্রত্যেক পেজের সাথে মিলে কিওয়ার্ড সেট আর ওই ইমেজের নাম তো সবটা ঠিক করে দেওয়া লাগবে। আয় অটো। এরপরে ধরো তুমি ডেসক্রিপশন, এই পেজেরও ডেসক্রিপশন আছে, দেখো ডেসক্রিপশন দেখা, কন্টেন্ট, দেখো কিওয়ার্ড ইনো কিটা করছে না, কোনো কিওয়ার্ড সেটআপ করছে না, করছে নি? তুমি চাইলে ইনো কিওয়ার্ড সেটআপ করতে পারবে। কিলা কিওয়ার্ড সেটআপ করবে, তুমি হোম পেজে যাইবা, দেখো হোম পেজে কিলা কিওয়ার্ড সেটআপ করছে ওটা দেখো। আনাইলে তো বেড়া লাগাই দিবে, তুমি সাইটও কাম করবা, সাইট চেঞ্জ হয়ে যাব। তুমি দেখো প্রথমে কিলা কাজ করছে। যেমন ধরো আমরা ও সাইটের কিটা করতাম, ও সাইটের কিওয়ার্ড কিলা সেটআপ করছে ওটা দেখতাম। ও দেখো আমাদের কিওয়ার্ড কন্টেন্টের পরে ওই যে দেখো যেটা কিটা আছে, যে কোটেশন আছে, কোটেশনের ভিতরে, ওটার ভিতরে যাও, ওটার ভিতরে কিওয়ার্ডস দেখো, ও যে কোটেশন আছে, কিওয়ার্ডস দেওয়ার পরে কন্টেন্ট, ও দেখায়নি কোটেশন আছে, ও না ওনা এড করবে, ও দুই কোটেশনের ভিতরে কিওয়ার্ড গুলা কমা দিয়া দিয়া। ওকে, ডেসক্রিপশন, ডেসক্রিপশন কই এড করবে, ইকুয়াল পরে ও দেখায়নি কোটেশন, ও কোটেশনের পরে এড করবে। আর শুধু টাইটেল, টাইটেলের মাঝখানে এড করবে এরকম। তো কন্টেন্ট আর ওই যে কিটা গঠন দেওয়া থাকবে, স্ট্রাকচার শুধু মাঝখানে আমি ওয়ানি। আচ্ছা আমি ওটা জল এসএস লইয়া লইয়া দেখাই তো বেস্ট হইব। তোমরা বুঝো একটু কম, নরমাল বিষয়, এগুলো একটু হার্ড বিষয়, তো সাইটও কাজ করছে না, কারণ বুঝরায় না। দেখাই আমি, ধরো ওই লগি সাইটের প্রথম অবস্থা, অতক্ষণ আমি নিলাম। ওকে, তো ও সাইটের ও যে টাইটেল আছে, আমরা ওখান থেকে একটা মার্কার নেই বা হাইলাইটার নেই, ও যে দেখায়নি আমাদের দুইটা গ্রেটার দেন লেস দেন আছে, এর ভিতরে দেখো অল প্রোডাক্টস থাকি ইলিট পেইন্টের আগ পর্যন্ত দেখো স্ল্যাশ দেওয়া, আর একটা গ্রেটার দেন লেস দেন এর আগে দেখো মাঝখানে যে অংশ, অন্য তুমি তোমার ইচ্ছা মতো লিখতে পারবে কিওয়ার্ড, একটা কিওয়ার্ড তুমি সেটা পরে দিতে পারবে, কোনো সমস্যা হইতো না। তুমি যা দিবে তা হইলো কি কোন জায়গায় শো করবো, তা শো করবো হইলো ও নো মেটা টাইটেল, ওটা দেখো মেটা টাইটেল, বুঝা গেছে? আর এগুলার যে পেজের নাম তুমি প্রত্যেকটা পেজে যখন কাজ করবে তখন পেজের যে নাম দিবে তখন এটা শো করবো। এটা তুমি চেঞ্জ করতে পারতে না, এটা চেঞ্জ করতে হলে তুমি টোটাল পেজের নাম রিনেম করা লাগবে। নাম রিনেম করতে হলে ফোল্ডারটারে ডাউনলোড দিয়া পরে আবার আপলোড করতে হইব। তো এটা ঝামেলা কাজ, এটা তোমার কোনো করার দরকার নাই, এটা তার যা ডিজাইনার দিয়ে কাম করাইছে করবো। এসইও এক্সপার্টের কাম হলো জাস্ট এসইও করিয়া দাও। তো ফার্স্ট ফাইলে ওটা, পরে হলো কি মেটা ডেসক্রিপশন। তো মেটা ক্লিক করো, আমরা ও অংশটা কি তা করি খাটিয়া আমরা নিউ আর একটা ক্লিক করি, নিউ। ওকে, আমরা নিমু কোনটাকে নিমু, অতখান। আচ্ছা অতখান নিলাম। এখন দেখো আমরা কি তা করতাম, আমরা নরমালি এখন ডেসক্রিপশন লিখতাম। ডেসক্রিপশন কোন জায়গায় লিখতাম, সবার কোনো প্রবলেম করে আপনার স্ক্রিন জান না আমার তার নাকি তো সমস্যা হবে, দেও কে মেসেজ দেও কা সবাই দেখায়নি না, খালি তার প্রবলেম করে। আইছে চেক স্ক্রিন না, যদি কেউ বেশি সময় না হয় তখন লেফট রাইট করিও, তখন আইব। আচ্ছা আমরা একটা ইমেজ নিছি, দেখো ওই ইমেজের কোন জায়গাতে আমরা আমাদের ডেসক্রিপশনটা লিখব, ও দেখায়নি একটা কন্টেন্ট ইকুয়াল দিয়া কোটেশন আছে, ও যে মাঝখান আছে, ও মাঝখানে তোমার ইচ্ছা মতো তুমি 100 থেকে 150টা ক্যারেক্টার লিখে দিলাই, বাট দুই সাইডের কোটেশনটা জায়গা থাকবো, এটাত কোনো চেঞ্জ করিও না। অনয়া কার্সর বইবা তুমি আগে ডেসক্রিপশন লিখে রাখি দিবা নোটপ্যাডও, বা ধরো তুমি কোনো ওই ওয়ার্ড ফাইলে লিখে রাখছো, পরে ডক ফাইলে লিখে রাখছো, পরে অনয়া জাস্ট পেস্ট করে দিবা, শেষ। এরপরে কিওয়ার্ড কোন জায়গায় অ্যাড করবে, ও যে ডাবল কোটেশন আছে, ও ডাবল কোটেশনের মাঝখানে অ্যাড করবে, আর কোনটা করা লাগতো না। আশা করি যারা দেখছো তারা বুঝতে পারছো কোন জায়গাতে অ্যাড করতে হয়। সেই বেড়া লাগে না, এর আগে কোনো জায়গাতে অ্যাড করিও না। ডেসক্রিপশন ওয়ালিও কিওয়ার্ড ওয়াইনি আর কিছু না, ডেসক্রিপশনও তো 100 থেকে 150 ওয়ার্ড লেখেন, 100 থেকে 150 ক্যারেক্টার লেখেন, ওয়ার্ড লেখেন না। ওই ক্যারেক্টারের মধ্যে সম্পূর্ণ খালি আমরা কিওয়ার্ড বইটা মানে জি না, একটা সুন্দর বাক্য লিখে দিবা। যেমন তাদের যখন সাইটে তুমি প্রথমে সার্চ দিছিলে, ওখানে যখন সার্চ দিছি আমরা জাস্ট এলিট পেইন্টে দেখাই, ডেসক্রিপশন কোনটা রাখো বুঝছো নি,
গুগলও যেটা শো করবো। এখন তুমি অন্য যেটা কাস্টম যেটা দিয়া দিবা, তুমি যেটা সেট আপ করবা ওটা হইব কিতা, ওটা তোমার গুগলে শো করবো, আর নাইলে তারা তাদের মন মতো যে কোনো জায়গায় শো করবো, বুঝছো নি? এটা বালা জিনিস না গুগলে মন মতো শো করা, এটা দেখে অনেকে দৌড় দিব। আর তুমি তোমার যদি কাস্টম ভাবে একটা সুন্দর কথা দিয়া দাও, তখন দেখা যাইব যে এটা কিতা করে দেখে মানুষ তোমার কাছে। আর ওকে, ও যে অংশটুকু ও দেখো ও অন থেকে ও তখন ডেলিভারিং পর্যন্ত ও গুলো কি ডেসক্রিপশন, যেমন ইনো কিতা বলছে, ফাউন্ডেড ইন 1950, Elite Paint was the first ever paint company to have been established in Bangladesh, prioritizing customer satisfaction by delivering. ও যে অংশটুকু হইলো কি তোমার কিতা ডেসক্রিপশন। কন্টাক্ট সার পেজের ডেসক্রিপশন হইলো কি অফসাইন, এরপরে অ্যাবাউট আস হইলো কি অফসাইন, এরপরে হইলো কি প্রোডাক্ট হইলো কি মেরাটাইন মেরাইন সেন্স থেকে আমি অফসাইন। ওটা হইলো কি তার ডেসক্রিপশন, তুমি একটা ক্লিক করবে আপনার ডেসক্রিপশন আমি দেখাইবো। স্যার ওই যে আপনি আগে কোডিং মধ্যে দেখাইছিলেন একটা লম্বা লাইন যে স্যার একটা কিওয়ার্ড সেটআপ করা, কিওয়ার্ড সেটআপ ওইটা করবা। স্যার আমরা কিওয়ার্ড মধ্যে নিব ওইটা। হয় কিওয়ার্ডের মধ্যে কিওয়ার্ড সেটআপ কেন করবা? কিওয়ার্ড হলো যেমন আমি এলিট পেন লিখেছি তখন আমার সাইটটা আইতো, কিওয়ার্ড বয় হলো কি যেমন বেস্ট পেন কোম্পানির বাংলাদেশ আমি গুগলে রাখতে আমার সাইটটা আইতো। তারপর হলো কি ধরো নিউ পেইন্ট কোম্পানির বাংলাদেশ দিলে আমার সাইটটা আইতো। অর্থাৎ আমি যে কিওয়ার্ড সেটআপ করে দিব ও কিওয়ার্ড দিয়া আমার সাইটটা কিটা হইতো গুগলে শো করতো, এই কারণে আমি কিওয়ার্ড বই, বুঝা গেছে? তাইলে যে খিতা এটা নাম ডেসক্রিপশন তো স্যার খালি জোর দিলে পেজ তো ডেসক্রিপশন দিলে আর তো কোনো ডেসক্রিপশন লাগতো না। ডেসক্রিপশন তো হচ্ছে যারা কোডিং করে তারাই দিয়ে দিব না। জি না দিয়াত তো না, সবে দিয়াত তো না, ডেসক্রিপশন সবে দিয়াত তো না। দেখছো না এক পেজও দেওয়া আছে নি, তুমি যে ডেটা দেখছো এক পেজও দেওয়া আছে। তারা জাস্ট প্যারাগ্রাফ যেগুলা বডির যে প্যারা আছে প্যারাগ্রাফ আছে ওটা দিয়া দিব। তাদের যে এসইওর যেটা এটা তারা মাত্র যদি তারা এসইও না জানে, এসইও জানলে তারা দিয়া দিব, না জানলে এটা দিয়াত তো না। স্যার কিনা কিনা হইছে টাইটেল ডেসক্রিপশন 100 to 150 ক্যারেক্টার আর ওখান স্ক্রিনশট নাও পারবে। এসইও এক্সপার্ট হিসেবে তোমার ও কাজ, আর কোনো কাজ নাই। সো দয়া করে কেউ অন্য কোনটা করা যাইও না। হ্যালো ওকে, দেন হইলো কি আমরা এখন দেখবো যে আমরা অফ পেজ এসইওর বেসিক ধারণাগুলো আমরা শুরু করবো এখন। কারণ হলো কি আমাদের অন পেজ এসইওর যত ধরনের নিয়ম আসলো সবগুলা দেখানো হয়ে গেছে A to Z। অর্থাৎ কিভাবে একটা ওয়ার্ডপ্রেস সাইটও টোটাল তোমার কিওয়ার্ড বইতে, টাইটেল বইতে, তারপর হইলো কি আরেকটা আছে সফটওয়্যার বিভিন্ন আরো অ্যাডভান্স আছে, তুমি জানতে চাইলে অনেক জানা যায়, বুঝা গেছে না? তো বেশি মাথা থারাই গেলে তুমি কাম করা দিলে দেখা যাইব যে তোমার খামও প্রবলেম। সো বেস্ট হইব যতটুকু শিখছি আমরা ও বিষয়গুলো এটা কাজে লাগানো, একটা কি বেশি করা লাগতো না। কারণ হলো কি একজন তোমার কাছে এসইও কাজ দিলে অতটুকু তোমার কাছ থেকে আশা করে। আচ্ছা, এখন হলো অফ পেজ এসইও। অফ পেজ এসইও কি? অফ পেজ এসইও গিয়া হইলো গিয়া যে আমার সাইটটারে কিটা করা, প্রচার করা, যেটা প্রমোশন হয়, ওয়েবসাইট প্রমোশন হয়। অর্থাৎ তুমি বিভিন্ন মানুষকে জানানি যে কিটা আমার একটা ওয়েবসাইট আছে, এবং তোমার সাইটের মধ্যে অন পেজ এসইও করলে তোমার যে যেটাই বলি সার্চ দিলে মিলবো। আর অফ পেজ এসইও যেটা এটা করলে দেখা যাইব যে তোমার সাইটও বিভিন্ন ভিজিটর বিভিন্ন মানুষে জানবো, জানার পরে তোমার সাইটও আইব। তো বিভিন্ন ধরনের অফ পেজ এসইও আছে, বিভিন্ন ভাবে অফ পেজ এসইও করা যায়। তো আমরা আপাতত দেখবো। আচ্ছা, এসইও অন পেজ এটা লাগে বিভিন্ন সাইটে দেখা যাচ্ছে, আমরা এটা দেখাতে গেলে অনেক প্রবলেম হইব। আমরা দেখো আমরা ইজিলি একটা জিনিস দেখাই দেব, আশা করি সবাই বুঝতে পারবে যে অফ পেজ এসইও রিলেটেড ওয়েবসাইট কোনগুলা। আর আমি ফার্স্ট একটা সাইটের নাম দিমু, একটা ফাইল দিমু, ওটার ভিতরে কি পারবে ডেইলি যে যতটা পারো, মানে যারা কম্পিউটার আছে জাস্ট তারা কম্পিউটার যারা আছে তারা 500টা সাইট দিমু, ওগুলা লগইন করিয়ে রাখবে। তখন অফ পেজ এসইও এটা দেখো, অফ পেজ এসইও কত ধরনের কাজ হয়। অফ পেজ এসইও কাজ হয়, ব্যাকলিংকও কাজ হয়, লিংক বিল্ডিংও কাজ হয়। মানে এক কাজও নাম হইলো তিনটা, অফ পেজ এসইও, লিংক বিল্ডিং, ব্যাকলিংক তৈরি করা। তিনটার কাজ হইলো সেম, নাম হইলো তিনটা। আচ্ছা, তো অফ পেজ এসইও দেওয়ার লাগে আমরা জাস্ট হলো আমার একটা সাইট আছে, সাইটের মধ্যে অফ পেজ এসইও টোটাল বর্ণনা করা আছে বাংলায়, আমরা ওটা ফলো করবো, আমরা এক্সট্রা কোনটা দেখতাম না।
না নিকনেমও নাই, মানে নাম সেম, খাস সমান, মানে এক একজনে এক এক রকম ভাবে নাম কয়। লিংক বিল্ড আপ করা মানে তোমার ওয়েবসাইটের একটা লিংক রে বিভিন্ন জায়গায় প্রচার করা আর কি, মানে ওটারে প্রচার করা। আবার অফ পেজ এসইও, মানে এসইও হলো দুই ধরনের মূলত, অন পেজ এসইও, অফ পেজ এসইও। পরে বিভিন্ন ভাবে ডিভাইড করা হয়েছে, ওই যে বিভিন্ন আছে না ক্যাটাগরির ভিতরে সাব ক্যাটাগরি, ওরকম ভাবে। লোকাল এসইও আর টেকনিক্যাল এসইও এইখান কোনটা? টেকনিক্যাল এসইও দেখাইয়া দিয়ে আসছে, লোকাল এসইও দেখাইয়া দিমু। তা সমান মেপটে পয়েন্ট করা ওটা হইলো কি আর কোনটা নাই। তো টেকনিক্যাল এসইও আমরা দেখাইছিলাম ওই পেজের মধ্যে। টেকনিক্যাল এসইও সব কাজ তুমি পারতাই না, এই যে কনফিগারেশন ওয়াইজার টয়েজার দেখাইছি ওটা টেকনিক্যাল এসইও এর ভিতরে হয়। আমার যে সাইটটা আছে এটা হলো ব্লগ সাইট, বুঝা গেছে? ব্লগ সাইটের মধ্যে তুমি এসইও করতে পারবে। ব্লগ সাইটের এসইও সিস্টেমটা আরো ডিফারেন্ট। ব্লগ সাইটে এসইও করতে হলে তুমি কন্টেন্টের সাইটটা জায়গাতে এসইও করা লাগে। তারপর হলো কি তুমি robot.txt ফাইল এড করা লাগে। দেখো অফ পেজ এসইও লেখা আছে, বাম দিকে গেলে পাইবে। আচ্ছা আমি বাংলা সপ্তাহ বুঝাইতাম, মানে বাংলা সপ্তাহ হওয়া যেতাম না, কারণ হইলো কি আমরা বুঝাইছি যে আসলে অফ পেজ এসইওটা মূলত কিতা সহজভাবে, মানে অফ পেজ এসইও বলতে বোঝা যায় যে লিংক রে বিল্ড আপ করা, অর্থাৎ বিভিন্ন মানুষের কাছে বুঝানি যে তোমার কিতা আছে, একটা সাইট আছে, ও সাইটটা পৌঁছানো। যেমন অফ পেজ এসইও আর নাম হলো অফ সাইট এসইও, যেটা সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজের সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ। অনেকে দেখবে সার্চ অডিট, সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ, সার্চ ইঞ্জিনের কত নম্বরে তোমার পেজটা আছে, কত নম্বর ওয়েবসাইটটা আছে, ওটা চেক করা যায় এসইআরপিএস সার্চের সাহায্যে। সার্চের পূর্ণরূপ হলো কি সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ। তো সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজে ভালো র্যাঙ্কিং পাওয়ার লাগে মূলত ওয়েবসাইটের বাইরে বিভিন্ন কাজ করা লাগে। ওই যে আমরা আউটবাউন্ড লিঙ্ক যেটা হয়, আউটবাউন্ড লিঙ্ক সেম তোমার ওই যে সাইটের লিঙ্কটারে আউটে, অর্থাৎ তোমার ওয়েবসাইটের বাইরে অন্যান্য ওয়েবসাইট গুলাতে অ্যাড করার মাধ্যমে একটা লিংক বিল্ড আপ হয়, আর ওটা হলো কি অফ পেজ এসইও। বুঝা গেছে? অফ পেজ এসইও কেন গুরুত্বপূর্ণ আমরা দেখলে সার্চ ইঞ্জিন অ্যালগরিদমের র্যাঙ্কিং উপাদানগুলো নিয়মিত কি হয়, পরিবর্তিত হয়। অর্থাৎ গুগলের একটা অ্যালগরিদম আছে, সে অ্যালগরিদম অনুযায়ী প্রত্যেকটা অ্যালগরিদম অনুযায়ী সে কি তাহলে প্রথমে সার্চ করে যে ও অ্যালগরিদমে তার সাইটটা আসেনি, ও অ্যালগরিদমের মধ্যে পড়ছেনি, তখন পড়ার পরে তোমার যে কন্টেন্ট ও র্যাঙ্কিংটা আছে, ও র্যাঙ্কিং এর উপরে তারা গুগলের অ্যালগরিদম চেক করবো। চেক করার পর দেখবো যে তোমার যদি সবটুকু অপশন পায় বা তোমার এভরিথিং কিওয়ার্ড বা সবগুলা খুঁজিয়া পায়, তোমার সাইটটার পরিচিতি ভালো পায়, তখন দেখা যাবে যে এটার কি তাহলে সার্চও নিয়ে আইব। ওকে, ইমেজগুলো লোড লন না, কারণ হলো কিনা বিভিন্ন ইমেজ আছে, ইমেজগুলো লোড লন না, নেটওয়ার্কের প্রবলেম কারণে। ইনশাআল্লাহ একটু পরে লইতে পারে, দেখি আবার দিয়া দেখি, যদি লইলে বেস্ট। আচ্ছা আইছে দেখো, দেখো অফ পেজ এসইও স্ট্র্যাটেজিস অনেকগুলা, মানে বিভিন্ন মাধ্যমে তুমি এসইও করতে পারবে। তো অফ পেজ এসইও এর ক্ষেত্রে আমরা যে যে জায়গাগুলো অফ পেজ এসইও করব, অফ পেজ এসইও কেন গুরুত্বপূর্ণ দেখো, তুমি যদি সিটেশন লিস্টিং 6% অফ পেজ এসইও কাজ করে, লিংক বিল্ডিং 23% কাজ করে, অন পেজ এসইও একটা ওয়েবসাইটে হতো মাত্র 90% কাজ করে, কন্টেন্ট ব্লগসও করে 19%, সোশ্যাল মিডিয়া সিগন্যাল, যেমন আমরা ধরো আমার ওয়েবসাইটের লিংকটারে তোমার ফেসবুকও শেয়ার করছো, টুইটারও শেয়ার করছো, ইনস্টাগ্রামও শেয়ার করছো, ওটাও কিন্তু একটা লিংক বিল্ডিং বা অফ পেজ এসইওর মধ্যে পড়ে। তো অফ পেজ এসইও সাধারণত 3 ধরনের লিংক থাকে, যেমন হলো কি ন্যাচারাল লিংক, সেলফ ক্রিয়েটেড লিংক। ওকে, ন্যাচারাল লিংক কি? ন্যাচারাল লিংক হলো কি অন্য কোনো ওয়েবসাইট ওনার বা ব্লগার আপনার কন্টেন্টের লিংকটি ব্যবহার করে। তো
সবথেকে বেস্ট হলো কি ন্যাচারাল লিঙ্কটা অফ পেজেসের ক্ষেত্রে সবথেকে ভালো ব্যাকলিঙ্ক হলো কি, যেমন ধরো আমার একটা ওয়েবসাইট আছে, আমার ওয়েবসাইটের একটা লিঙ্ক আছে, ধরো তোমার তোমাদের প্রথমে একটা আছে লিপিয়াচা, লিপির ওয়েবসাইট আছে, তোমার ওয়েবসাইটও কি করছো আমার লিঙ্ক যে লিঙ্কটা আছে ওয়েবসাইটের ওটা নিয়ে তুমি তোমার কন্টেন্টের মধ্যে আউটবাউন্ড লিঙ্ক হিসেবে অ্যাড করিয়া দিছো, তখন এটাই কি করবো, এটা হলো কি বেস্ট লিঙ্ক, মানে একটা ন্যাচারাল লিঙ্ক। এই লিঙ্কটা বেশি কাজ করবো গুগলে, দেখবো যে একটা রিয়েল মানুষের লাইভ সার্ভারও কিতা আছে লিঙ্কটা পাওয়া গেছে, তখন এই ন্যাচারাল লিঙ্কটা বেস্ট কাজ করে। পরে হলো কি সেলফ ক্রিয়েটেড লিঙ্ক, যেমন হলো কি অন্য কারো ওয়েবসাইট ফরাম কিতা এটা আমি বুঝাইলাম একটু করে, ওয়েবসাইট ফরাম আর্টিকেল টাইপের ওয়েবসাইট ওগুলার মধ্যে গিয়ে কিতা করবা কমেন্টের মধ্যে ব্যাকলিঙ্ক, ইনফোগ্রাফিকের মধ্যে ব্যাকলিঙ্ক, গেস্ট পোস্ট করা, অন্য তোমার পোস্টের সুযোগ করিয়া দিছে জায়গায় পোস্ট করা বিভিন্ন ওয়েবসাইটও, ওই ধরনের ব্যাকলিঙ্ক গুলো হলো কি সেলফ ক্রিয়েটেড ব্যাকলিঙ্ক। আচ্ছা অফ পেজের গুরুত্বপূর্ণ উপায়গুলো তুলে ধরা হলো। আচ্ছা এগুলো আমি অনেকে দেখবাই যে কইব আমরা অফ পেজের একটা গিগ দেখাবো, তখন কইব যে আমার পিবিএন নেটওয়ার্ক প্রয়োজন। তো পিবিএন নেটওয়ার্ক বলতে কিতা বোঝায়, ওইগুলো কি পাবলিক নেটওয়ার্ক যেগুলো আছে। তো পিবিএন নেটওয়ার্ক কইলে তুমি শুধু তারে পিবিএন নেটওয়ার্ক দিতে হইব। সে যদি চায় কিতা শুধু ওয়েব 2.0 ব্যাকলিংস আর তখন তার ওয়েব 2.0 যে সাইটগুলো আছে ওগুলার ব্যাকলিংক দিতে হইব। তো এখন ওয়েব 2.0 কি তাগুলো দেখি আমরা অফ পেজের গুরুত্বপূর্ণ উপায়গুলো তুলে ধরা হলো। প্রাইভেট ব্লগ নেটওয়ার্ক বা ব্যাকলিংক, একটা ওয়েবসাইট খুব দ্রুত র্যাঙ্কিং করানোর জন্য প্রাইভেট নেটওয়ার্ক বা ব্লগ নেটওয়ার্ক যেগুলো আছে এগুলো সবচেয়ে জনপ্রিয় প্রক্রিয়া। তো তবে একটি অনেক ব্যয়বহুল বটে, মানে প্রাইভেট ব্লগ নেটওয়ার্ক অনেকটা ব্ল্যাক হ্যাট এসইও এর মতো। ব্ল্যাক হ্যাট এসইও দিয়ে কিন্তু কিতা করা যায়, আমরা নরমালি হয়তো এসইও ক্লাসে হওয়া হয়েছে যে এসইও হলো কি তিন ধরনের, একটা হলো হোয়াইট হ্যাট এসইও, একটা হলো কি ব্ল্যাক হ্যাট এসইও, আর একটা হলো কি গ্রে হ্যাট এসইও। হোয়াইট হ্যাট এসইও হলো গিয়া যে এসইওটা তুমি কিতা সঠিক পদ্ধতি গুগলের নিয়ম মানিয়া তুমি কাজ করবে, তারা কইব কিতা মানে আমরা যে সুদ ছাড়া সঠিকভাবে সরকারি নিয়ম মানিয়া কাম করা, ওটা হলো কি হোয়াইট হ্যাট এসইও। আর সরকারের নিয়মের বাইরে গিয়া দালাল দরিয়া কাজ করা নিয়ে ওটা হলো কি ব্ল্যাক হ্যাট এসইও, বুঝা গেছে। আর গ্রে হ্যাট এসইও যেটা এটা কি তোমরা চাইলেও সার্চ দিয়ে দেখতে পারবা। গ্রে হ্যাট এসইও কি মাছ গানো, মানে আমি মাঝে আছি কোনো মুখে দিলাম না দুই মুখার মাছ গানো, ওটা হলো কি গ্রে হ্যাট এসইও। গ্রে হ্যাট এসইও সাইটে বেশি এফেক্ট করে না, হোয়াইট হ্যাট এসইও হলে তো সাইটে কোনো এফেক্ট করতো না। বাট ব্ল্যাক হ্যাট এসইও যদি তোমার গুগলে বুঝি লইতে পারে যে তোমার এটা ব্ল্যাক হ্যাট এসইও ব্যবহার করা হয়েছে, তখন সাইটে ব্যান করিয়ে দিলে। সো ব্ল্যাক হ্যাট এসইও থেকে দূরে থাকবে, বাট সাইটে দ্রুত টপে আনতে হইলে সঠিক পদ্ধতি মানিয়া, অর্থাৎ গুগলে বুঝতো না এরকম ভাবে যদি বুঝিয়ে কাজ করতে পারো তখন সাইটে দ্রুত আনতে পারবে। আচ্ছা ওকে, আপনার ব্যাকলিংক করার দক্ষতার উপর নির্ভর করবে যে আপনার লিংক বিল্ডিং বা হোয়াইট হ্যাট হবে কিনা ব্ল্যাক হ্যাট হবে। সঠিকভাবে লিংক বিল্ডিং করতে পারলে 3 থেকে 4 মাসের মধ্যে গুগল র্যাঙ্কিং পাওয়া সম্ভব। আচ্ছা প্রাইভেট ব্লগ নেটওয়ার্কের মানি সাইট যেগুলা PBN 1 PBN 2 মানে বিভিন্ন ব্লগ সাইটের নাম হয়েছে। তো PBN বলতে বোঝায় নিজের কয়েকটি ব্লগিং নেটওয়ার্ক, যেমন কিটা আছে এক্সপায়ার্ড ডোমেইন কয়, কোনগুলা PBN নাই, যেমন হলো কি সেও কিতা করছে একবার একটা ডোমেইন কিনছে, কিনিয়া 1 বছর ব্যবহার করিয়া পরে আর কিতা করছে না, সে আর ব্যবহার করছে না। তো ব্যবহার না করার কারণে কি হইছে তারটা গুগলে 3-4 মাস পরে দেখা গেছে হে আর করেন না, তখন কিতা করবো ওটা লিমিট যাইব কি, মানে সে আর আবার করতে হইলে আবার তার কিনা লাগবে, তো তুমি ওটা কিনতে পারবে। এটা হলো কি তা এক্সপায়ার্ড ডোমেইন ক্রয়। আবার এক্সপায়ার্ড ডোমেইন কিন্তু তুমি মনে করো একটা ডোমেইন কিনিয়া রাখছো, ভাই আপনার মাত পারিবারি আর সবার সেম নেই, সবার সেম নেই। আচ্ছা ওকে, তা মাহমুদের নেটওয়ার্ক মেবি একটু সমস্যা, একটু ওয়েট করো, শোনা যাবে। আমরা ঠিক আছে। আচ্ছা ওকে, তো এক্সপায়ার্ড ডোমেইন আমরা ডোমেইন কোন জায়গা থেকে কিনতে পারি? ডোমেইন কেনার লাগি সবথেকে বেস্ট সার্ভার লাগি বা বেস্ট ওয়েবসাইটের নাম হলো GoDaddy। GoDaddy তে কি তুমি ডোমেইন কিনতে পারবে, হোস্টিং কিনতে পারবে, মানে সবথেকে ভালো সার্ভার তারা GoDaddy তে কিনতে পারবে। পাশাপাশি হইলো কি বিভিন্ন লোকাল থেকে কিনা যায়, বাট এগুলো সার্ভারও একটু উইক থাকে। এটা সত্যি কথা, যেটা আমরা অনেকে নিজের ব্যবসার লাগে কিতা কইলাই যে বাংলাদেশের এনার কাছ থেকে কিনলে একটা কমিশন মিলবো। বাট তুমি যদি ইন্টারন্যাশনাল যে সার্ভার গুলো আছে ওগুলা দিয়ে কিনো তোমার লাভ হইব, কারণ বাংলাদেশের যে সার্ভার গুলো এগুলো মূলত তারার কাছ থেকে রিসেল করে মানুষের ওটা। আর এখন দেখো যেমন একটা তুমি ডোমেইন 1000 টাকা দিয়ে এখন কিনে রাখছো, 10 বছর পরে বা 1 বছর পরে দেখা যাবে অন্য একটা কিনতে চা, তখন গুগলে তোমার টাকা দিব, হ্যাঁ ডোমেইন বেচার লাগে তোমার টাকা দিব, কারণ তুমি এটার দাম বেশি কইবে। অর্থাৎ একটা ডোমেইন কি ক্রয় বিক্রয় করা যায়। আচ্ছা
যেমন ধরো মনে আসতো না কয়েকদিন আগে facebook.bd একটা ডোমেইন একজনে কিনে রাখি লিছিল সময় আগে তো নেয়ার বাদে বাংলাদেশে কিনাত গিয়া কত টাকা দিয়ে তোমার ধরো 2000 না 4000 টাকার ডোমেইন আসলো, এটা এগুলো দাম কত উঠছে মনে আছে নি? ইউটিউবের উপরে দেখছো নি? কাহিনীটা কো ভাই? কাহিনী জানো না? না না। যেমন ধরো তোমার ফেসবুক মূলত কে করছে, মার্ক জুকারবার্গ করছে। তো সে ফেসবুক যখন কিনছে, কিনা পরে একজনে কিতা করছে, তোমার ধরো একটা সার্ভারও গেছে গিয়া কিতা করছে, গুগল থেকে facebook.bd facebook.com আছে না, ঠিক ওরকম facebook.bd.com ও ডোমেইনটা কিনিয়া রাখিলছে। হ্যাঁ, বুদ্ধিমত্তার কাম করছে। এখন কয়েক বছর পরে যখন গত বছর 9 বছর মনে হয় এটা হইছে কাহিনীটা, তো বাংলাদেশ থেকে চাইছেন যে কিতা ফেসবুকের অফিসিয়ালটা বাংলাদেশে আনতো, অফিসিয়াল ভাবে বাংলাদেশে আনতো। তখন এগুলোর নাম তো যেমন ইউটিউবের উপরে দেখছো ইউটিউব বিডি লেখা হয়, ঠিক ওরকম ভাবে ফেসবুক বিডি চাইছিলা। তো তাই বাংলাদেশের যে টেকনোলজি বোর্ড আছে তারা চাইছে যে কিতা ওটা কিনতো, কিনাত গিয়ে দেখে যে এগুলো জন্য কিনিয়া রাখি লিছে। তখন এগুলোর দাম হইলো কি প্রায় $100,000 আছিল, আমার এক্সাক্ট মনে নাই, বাট হে কিনছে হয়তো $12 থেকে $14। যেমন ধরো তোমার ডোমেইনের দাম কত হইব তুমি দেখো, যেমন আমরা godaddy যে godaddy.com godaddy অফিসিয়াল সাইট হলো ওটা, অনেকে godaddy.com যারা যেটা পাইবে এটা অফিসিয়াল সাইট না, বুঝা গেছেন? ওকে, তো sg.com $19 তারা। এখন ধরো তুমি এর মধ্যে আমি জাস্ট লিখি aryan.com, ওকে, ওটা লিখে সার্চ দিই। এখন দেখি এটা আছে কিনা না, ওটা আগে চেক করতে হবে। থাকলে তো তুমি কম টাকায় পাইবে, না থাকলে এটা কিটা করা লাগবো, গুগলে খাওয়া লাগবো, যার কাছে আছে হে যদি বেচে ওটা আমার আনিয়ে দিল। দেখো godaddy হলো কি সিঙ্গাপুরের, দিস কুড বি স্টার্ট অফ সামথিং বিগ। ওকে, .com এটা আছে, বাট না aryan.com নাই, মনে নাই। দেখো সরি, aryan.com ইজ টেকেন। এখন দেখো এগুলোর দাম আসলে কত, $19। আর এখন যদি এগুলো আমি তার কাছ থেকে এগুলো আনতে হয়, তখন আমার গুগলে কিটা করা লাগবো, $160 দেওয়া লাগবে, যেটার দাম $19। এখন এগুলোর দাম হলো কি $60। এবং সেম জায়গাতে আমরা facebook.com দিয়ে দেখি ফেসবুকের দাম কত, facebook.com। বাংলাদেশে তো ফেসবুক ইউজার বেশি না নেই, তখন চাইছিলাম যে ফেসবুক ভিডিওটা আনতা। facebook.com ইজ টেকেন, ইউ ফালতু দেখাইছে, ইগো আনদো ই দাম নাই, ইগো আরো কিটা আছে। হ্যাঁ, ব্রোকার সার্ভিস ফি, ব্রোকার সার্ভিস ফি হে আনিয়া দিতে পারবো, তারে কত দেওয়া লাগবো, $160 দেওয়া লাগবো। আচ্ছা, তো facebook.com আছে, এগুলোর দাম আবার কত? ফেসবুক তুমি চাইলে এখন facebook.com কিনতে পারবে মাত্র $19 কিনিয়া, ওটা দিয়ে তুমি একটা কিতা সোশ্যাল মিডিয়া ওয়েবসাইট বানাইতে পারবে, বানাইয়া তুমি এটা ইউজ করতে পারবে। স্যার এটা বিষয়টা একটু নেই, ওই যে এটা হলো কি ডোমেইন নেম, ওয়েবসাইটের নাম আর কি, ওয়েবসাইট কিনা লাগে, ওয়েবসাইট তুমি এমনি ইউজ করতে পারতে না, ওয়েবসাইট ওটা হলো ডোমেইন নেম। একটা সার্ভার থেকে গিয়া তুমি ডোমেইন নেম হোস্টিং কিনতে হইব, পরে গুগল ওয়েবসাইট বানাইতে পারবে লাইভ, বুঝা গেছে না? নাইলে ও যে প্রত্যেকটা সাইট ও godaddy যে করছে godaddy.com ওটা হলো তার ডোমেইন নেম। এরপরে ও যে যেন তার বিভিন্ন সাইটের সবটা দেওয়া আছে, এখানে হলো তার হোস্টিং কিনা গুগলের কাছ থেকে, এর কারণে হ্যাঁ এটা ব্যবহার করতে পারছে। আর নাইলে এখানে দেখা গেল অনেক সাদা, বুঝা গেছে না? স্যার ধরুন আমার অনেক অভিজ্ঞতা আছে এই বিষয়ে, তাইলে ধরো ওই কিটা একটা ডোমেইন কিনলাম, হোস্টিংও কিনলাম, ওটা হচ্ছে ধরো ফেসবুক, ইউটিউব, টুইটার যে বিভিন্ন সাইট আছে, সাইটের মধ্যে একটা সাইট আমরা ইচ্ছে করলে বানাইতে পারবো, পারবে যদি কোডিং জানো। নাকি যদি অভিজ্ঞতা, আমার তো অভিজ্ঞতা নাই স্যার। আচ্ছা, নাই যদি ওই পারবে। আচ্ছা, ওকে, দেন হলো কি আমরা তো বুঝলাম যে ডোমেইন কোন জায়গা থেকে কিনা লাগে বা কোন জায়গা থেকে কিনলে বেস্ট হয়। আচ্ছা, ফ্রি টুলস গুলো godaddy অপশনটা অনেক ভালো। আচ্ছা, অপশন এটা পরে দেখাই আমরা। দেখো এক্সপায়ার্ড ডোমেইন খোঁজার জন্য অনেক পেইড টুলস আছে, তার মধ্যে .com অনেক জনপ্রিয়। তো তোমরা ওই সাইটটা ব্যবহার করতে পারবা, এই সাইটটা একটা পেইড সাইট, যেটার মধ্যে কিটা আছে বিভিন্ন সাইটের নামও দেওয়া আছে, ইন্টারন্যাশনাল সাইট যেগুলো মানে বেস্ট, খাজর লাগি বেস্ট। অনেকে আছে নিজের বিভিন্ন সাইট ক্রয় করি, ওগুলা দেওয়া থাকে লিঙ্ক, তো ইনো আবার ইটা কোনো লিঙ্ক দেওয়া নাই, তাহলে সব ইন্টারন্যাশনাল সাইটের নাম দেওয়া। তো ফ্রি টুলস গুলোর ভিতরে godaddy অপশনটা অনেক ভালো। এখানে যাওয়ার পর
একটা সার্চ বক্স পাবেন এবং অপশন নিচ রিলেটেড কিওয়ার্ড দিয়ে সার্চ দিলে নিচে ডোমেইন গুলো চলে আসবে। ওই যে আমরা গডেডি যেরকম দিছি ঠিক ওরকম ফিল্টারিং এর মাধ্যমে আমাদের প্রয়োজনীয় ডোমেইন নেম গুলো খুঁজে বের করতে হবে। ফিল্টারিং করা মানে হলো কি না চেক করে করি, যেমন .com .net যখন আমরা দেখো facebook.com দিছি, এখন দেখো ফেসবুকের কত ধরনের ডোমেইন আছে, যেমন facebook.com আছে, facebook2.com আছে, তারপর আছে facebookme.com আছে, তো .com আছে, .net আছে, .xyz ও আছে। xyz গুলার দাম আরো কম হইব দেখাই। ফেসবুক বিভিন্ন আর কি .com বলতে বোঝা কোম্পানি টাইপের, org মানে অর্গানাইজেশন টাইপের, .me মানে হলো কি আমার নির্দিষ্ট কোনো সাইট আমার নিজের লাগে। তারপর ওরকম ভাবে আরো আছে bd.com, bd.org, bd.gov.bd, তো ওইগুলা হলো কি গভর্নমেন্ট টাইপের বিভিন্ন ডোমেইন গুগলে তৈরি করিয়া দেয়। আচ্ছা xyz ডোমেইনের দাম সবথেকে কম, আরো কিছু আছে যেগুলোর দাম কম হয়, xyz সবথেকে কম মনে হয়। দেখো দা facebook.xyz এগুলো টেকেন হয়ে গেছে, এগুলো মিলতেও না। আচ্ছা ফেসবুক, আচ্ছা আমি facebook.xyz দিই, দেখো আমি ফেসবুক এক বছর লাগে কত মাত্র $1.57 তুমি পাই নাই, বুঝে গেছে? তোমার কার্ড থাকলে মাত্র $1.57 দিয়ে তুমি কিনতে পারবে, এটা কিনিয়া তুমি আমি facebook.com তুমি ইউজ করতে পারবে 1 বছর লাগে। তো এটা জাস্ট হলো ডোমেইন, আর 2 GB হোস্টিং কিনতে পারবে, তার মধ্যে হোস্টিং করা আছে। হ্যালো স্যার, জি বুঝছি না যাইবো কেন কিনা পরে তোমারে তারা কার্ড হইব, তখন এড টু কার্ডও দিবে, কার্ড হইব কিনা পরে তারা তোমার সিপ্যানেল অ্যাক্সেস দিব, ও সিপ্যানেলের ভিতরে গিয়া তুমি সাইট বানাইবে। দেখো এটা কইছে কি তা 1 বছর লাগে $1। বড় বড় একটা সাইট আছে না, এটা সাইটর ওজেন ইয়া আছে না, ডাটাবেস আছে, ডাটাবেস আনলিমিটেড করা যায় নাই, করা যায় আনলিমিটেড করা যায়, টাকা দেওয়া লাগে। কত আনলিমিটেড হইলে এক বছর লাগে কত টাকা হইব সাপোজ $4,000। আচ্ছা আচ্ছা, অথবা এক সাইডে দিলে লাইফ টাইম লাগে না না লাইফ টাইম না, 1 বছর পরে আবার রিনিউ করা লাগে। সব সাবস্ক্রিপশন ওগুলা দেখেন মানে ফ্রি না, 1 দিন না 1 মাস না 1 বছর, 1 মাসের লাগে ব্যবহার করা যায়। ওই যে তোমার হোস্টিং আছে, হোস্টিং 1 মাসের লাগে, 1.5 মাসের লাগে ব্যবহার, 2 মাসের লাগে ব্যবহার করা যায়। আচ্ছা পরে আমরা বিষয়গুলো দেখি। এখন দেখো সবাই যদি মানে প্র্যাকটিক্যাল কাজের লাগে করতে চাও তখন কিতা করে লিবা, xyz ডোমেইন কিনে লিও। প্রয়োজনে যদি একজনের কিনতে সাহস পাও না, তখন দেখবা যে কিছু কিছু সাইট আছে 999 টাকা 1000 টাকায় তারা মানে 10 GB হোস্টিং আর একটা .com ফ্রি ডোমেইন দিয়া দেয়, বুঝছো নি? ওটা একটা কিওয়ার্ড রিসার্চ করি একটা ডোমেইন কিনে লিও। একটা দিছই এটার হোস্টিং কিনতে কত লাগবে? হোস্টিং নিতে শেয়ার করিয়া আমার তো কিনে ইচ্ছা আছে, কেউ কিনলে কোন যে আমাদের শেয়ার হইলে তোরা হালকা হইলো আর কি কোভেড। আচ্ছা আমি কই একটা হোস্টিং এর দাম আছে গডেডি 2 GB এর দাম বাক্কা নিব কি 20-22 মানে 2200 টাকার মতো নিব গিয়া বাংলাদেশে টাকা নেই স্যার। জি জি অত ফাইমর লগে যোগাযোগ করিলে করলে হে তো এমনি কিনে মিলিয়া কিনলে গাত লাগতো না, 100 টাকা করে বাটো পড়বো একজনের 3-4 জনে কিনো ডোমেইন হোস্টিং। আপনি অনেক কিছু দেন। আচ্ছা স্যার আমরা কি তা সেম ড্যাশবোর্ডও কাম করব না হইলে? ইলে তো সেম ড্যাশবোর্ডও কাম করবে, এক ড্যাশবোর্ডের সবে কাম করবে। জি ভাই জি ভাই, মানে প্র্যাকটিস ওর লাগে। জি ভাই না সেও কিনলে আমার কোন জানা কিছু কম খরচ হইলো আর কি, মানে সিরিয়াল হইলাম। আচ্ছা ওকে দেন এখন দেখো আমরা আরো অফ পেজেস সম্বন্ধে বুঝি। দেখো ইনো টোটাল দেওয়া আছে, খানো গেলে কিতা পাইবে, গডেডি অপশনও দেওয়ার পরে অ্যাডভান্স সার্চ অপশন দিয়ে কিতা করা লাগবে তোমার সপ্তাহ। এখন আমরা যে ক্লাসের যে মেইন বিষয়টা হইলো কি তুমি কিতা কিতা করা লাগবে, এটা হইলো কি তোমার লাগতো না মানে সাইট আমি অংশটুকু দরকার ওটুকু আমি দিয়ে দিলে ওকে। দেন হইলো কি আমরা যে ওই অফ পেজেস ওটা অফ পেজেস ওটা কোন জায়গা ধরা হয়, আমরা কইছি যে বাইরের ওয়েবসাইট গুলা ধরা হয়। তো বাইরের ওয়েবসাইটের মধ্যে বেস্ট টাইপ কোনগুলা, তো এক সময় আসলো যে কমেন্টের মধ্যে তোমার যে ওয়েবসাইটের লিংকটা দিয়ে দিলে এগুলা গুগলে এগুলা ধরতো। এখন কিন্তু কি দাও দিনে দিনে এগুলা আপডেট হয়, বুঝে গেছে? দিনে দিনে আপডেট হওয়ার কারণে এখন কমেন্ট লিংক গুলা নেন না। তো তোমার বেশিরভাগ ক্ষেত্রে এখন যেটা করা যায় তখন হলো কি ওয়েব 2.0, তারপর হলো কি ফোরাম সাইট, আর্টিকেল সাইট, ওগুলোর মধ্যে এখন ওয়েব 2.0 সাইট কোনগুলা তা আমি দেখাই দিলাম। ও সাইট গুলোর মধ্যে যে লিংক গুলা ব্যাকলিংক গুলা তৈরি করা হয় ওগুলার কিতা করা গুগলে দাম দেয় বেশি। আচ্ছা আমি এটা খাটিলে
ওটার মধ্যে আমরা থাকি। দেখো ওয়েব 2.0, ওয়েব 2.0 বলতে আসলে মূলত কিতা বোঝায়, যেমন আমরা ওই যে সোশ্যাল মিডিয়ার কাজ করি, সোশ্যাল মিডিয়ার কাজগুলো মূলত আমরা ওয়েব 2.0 সাইটও বেশি করি। কিলা করি দেখো, যেমন ধরো ওয়েব 2.0 ওয়েবসাইট বলতে সেই ওয়েবসাইটগুলোকে বোঝায় যে সাইটগুলোর কন্টেন্ট এবং ব্যাকলিংকগুলোর উপর আপনার সম্পূর্ণ নিয়ন্ত্রণ থাকবে এবং সম্পূর্ণ ফ্রি, যেমন ব্লগার, wordpress.com, tumblr.com, wix.com ইত্যাদি সাইট, বা উইবলি আছে, ব্লগার আছে, ওয়ার্ডপ্রেস, wix.com, এই যে সাইটগুলো, এগুলো কি তাও এগুলোর মধ্যে তুমি তোমার ফ্রিতে অ্যাকাউন্ট করতে পারবে, টোটাল অ্যাক্সেসটা তুমি ফ্রিতে পাইবে এবং এগুলোর মধ্যে তুমি কন্টেন্ট পাবলিশ করতে পারবে। আর কন্টেন্ট পাবলিশ করা মানে কন্টেন্টের ভিতরে তুমি কি তা তোমার যে ওয়েবসাইটের লিংক আছে, লিংকটা তুমি অ্যাড করে দিতে পারবে, বুঝা গেছে? এর কারণে এগুলা কি তা এগুলো হলো কি ওয়েব 2.0 সাইট। আচ্ছা, এরপরে আছে প্রথমে আপনার নিশ রিলেটেড ভিন্ন ভিন্ন নামে এবং ইমেল দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে, যেন গুগল না বুঝতে পারে, মানে সেম নাম না দিয়া। এখন কে জয়েন করে মাহমুদ নিয়ে, আচ্ছা ওকে। দেন হলো কি বিভিন্ন বিভিন্ন ইমেল দিয়ে তুমি বিভিন্ন একটাতে অ্যাকাউন্ট করার পরে দেন কি হবে রেজিস্ট্রেশনের পর ওগুলা তুমি কন্টেন্ট লাগবে। এখন ওয়েবসাইট যেভাবে পাবলিশ করে সেভাবে কন্টেন্ট দিয়ে অন পেজ অফ পেজ এসইও করতে হবে। আপনার ওয়েব 2.0 সাইটগুলো যখন মোটামুটি র্যাঙ্ক করবে, তখন পিবিএন সাইটে যেভাবে ন্যাচারাল লিঙ্ক বিল্ডিং এর কথা বলা হয়েছে তার মতো করে ন্যাচারাল ব্যাকলিঙ্ক করতে হবে। ওয়েব 2.0 ব্যাকলিঙ্কের সবথেকে বড় সুবিধা হলো এই সাইটগুলোকে ডোমেইন অথরিটি বাই ডিফল্ট অনেক হাই থাকে, যেমন হলো কি ডিএ চেক, ওকে, ডোমেইন অথরিটি মানে হলো কি তা ডিএ চেক। আমি ওই তোমার কিওয়ার্ড রিসার্চের ক্লাস আমি দেখাইম এগুলা, ডিএপিএ চেকার, ওকে, গুগলের মধ্যে ওয়েবসাইট এসইও চেকার, ডিএপিএ চেকার, ওকে। ডিএ হইলো কি ডোমেইন অথরিটি, পিএ মানে পেজ অথরিটি, যেমন ইন্টার ইউআরএলস 1 পার লাইন, একটা লাইনের মধ্যে তুমি ধরো 40টার মতো দিতে পারবে একসাথে। তো আমরা দিলাম হলো কি www.blogger.com, ওকে, blogger.com। পরে দিলাম হলো কি www.wordpress.org, মানে দুইটা ওয়েবসাইটের নাম দিলাম। এখন চেক করি, অর্থাৎ ওয়েব 2.0 যেগুলা থাকবো এগুলা ডিএ এবং পি এর মান কিন্তু খুব বেশি থাকবো, বুঝা গেছে? নট রোবট বক্স, ওকে, একটা রোবট বক্স আমরা চেক করছি না, ওনা আইছে ওনা, এটা আমরা কি লিখতাম, আচ্ছা সাইট এখনো লোড টোটাল। একটা ওয়েবসাইটের ডিএপিএ চেক করবা, দেখেন ডোমেইন অথরিটি আর পেজ অথরিটি, মানে সার্চ রেজাল্টটা ডোমেইন র‍্যাঙ্ক কতটুকু আছে। দেখো আমরা যখন ব্লগার সাইটে আইছি, ব্লগার সাইটে দেখো কি আছে, ডোমেইন অথরিটি আছে 18, পেজ অথরিটি 46, টিবি আছে 4K, কিউবি আছে। এগুলো আমি ওই তোমার জোর সাথে এলেক্সা রেজাল্ট আছে 9,70,336। এগুলো আমি পরে দেখাই, আমি যে কইছি কিওয়ার্ড রিসার্চের ক্লাসে। এরপরে তো ওয়ার্ডপ্রেসের যেটা আছে, ওয়ার্ডপ্রেস আছে 98, ব্লগার হইলো ভুল দেখা, ব্লগার আরো বেশি আছে তোমার 96 এর মতো ওরকম। দেখো ওয়ার্ডপ্রেসের আছে 98, পিএ পেজ অথরিটি 98, অর্থাৎ ওয়ার্ডপ্রেসটা বেশি ব্যবহার করা, অর্থাৎ এগুলা কি ডোমেইন অথরিটি, পেজ অথরিটি বেশি, এবং বেশি থাকার কারণে এগুলা যদি আমরা ব্যাকলিংক ব্যবহার করি এগুলা সার্চ রেজাল্টও দ্রুত আইবে, বুঝা গেছে? অন্যর মধ্যে দেখো আমরা ডোমেইন অথরিটি দিয়া দেওয়া আছে, tumblr.com এর ডোমেইন অথরিটি বর্তমানে আছে 97, ওয়ার্ডপ্রেসের আছে 96, এখন 98 দেখাইছে। এটার মধ্যে আচ্ছা কম বেশি হইতে পারে তোরা। ব্লগারের আছে কত 96, weebly.com 95, তারপর আছে posterus.com 93, typed.com 92। অর্থাৎ আমার যে ওই যে মানে কন্টেন্টটার ভিতরে কম হইলো তোমার 100 থেকে 150টা মানে রিয়েল সাইটের নাম আছে। এই সাইটগুলোর মধ্যে অনেক সাইট আছে যেগুলা সাইট পরিবর্তন হয়, মার্কেট থেকে নাই হয়ে যায়, বাট এই যে সাইটগুলো আছে এগুলো লাগে হাই লেভেলের হাই পাওয়ারের ডোমেইন অথরিটি সাইট, যেগুলা মার্কেটও সবসময় টিকে থাকবো, তুমি আজীবন কাজ করলে আজীবন পাইবে, ওকে। তারপর দেখো tripod.lycos.com, yola.com, squido.com, multiply.com, ওকে। 70 এর উপরে ডোমেইন আছে অথরিটি, যেগুলো হলো কি হাই লিস্টেড, ওকে। দেন হলো কি যেটা আমরা প্রথমে পাইলাম ওয়েব 2.0 সাইট। আমরা কিতা লাগা কাজ করব, ওয়েব 2.0। আরো ওয়েব 2.0 সাইট আছে, আমি দিয়া দিব, অথবা তুমি গুগলের মধ্যে লিখবা যে ওয়েব 2.0 সাইট লিস্ট, ওকে, ওয়েব 2.0 ওয়েবসাইট লিস্ট লিখলে পাইবে, ওয়েবসাইট লিস্ট তো পাইলে ভাই যে ওয়েবসাইট যতটা লিস্ট আছে ওয়েব 2.0 সবগুলা পাইবে। এরপরে যেটা আমরা পাইলাম তাহলে কি
ডকুমেন্ট শেয়ারিং ব্যাকলিংক। তো ডকুমেন্ট শেয়ারিং ব্যাকলিংটাও কিতা করে লিঙ্ক বিল্ডিং বা অফ পেজ এসইও ক্ষেত্রে ভালো কাজ করে। ডকুমেন্ট শেয়ারিং বলতে কিতা, যেমন একটা ইমেজ শেয়ারিং, একটা ভিডিও শেয়ারিং, একটা ডক ফাইল, ডকুমেন্ট ফাইল, পাওয়ার পয়েন্ট ফাইল, ওগুলা শেয়ার করা। তো ও যে শেয়ার ফাইল আছে ওগুলা তুমি যেমন বিভিন্ন স্লাইড, পিডিএফ, ভিডিও শেয়ার করতে পারবে। এবং আপনাকে যা করতে হবে, আপনার নিশ রিলেটেড কিছু ডকুমেন্ট তৈরি করতে হবে। মানে আপনার ধরো আমাদের নিশ হইল গিয়া হেলথ রিলেটেড, তখন আমার হেলথ রিলেটেড বিভিন্ন ডকুমেন্ট আমি যেমন হেলথ 5 হেলথ টিপস, 10 হেলথ টিপস নিয়ে আমি কিতা স্লাইড বানাইছি। তারপর সেইটা হতে পারে স্লাইড বা পিডিএফ যে কোনোটা বানাইবে, এবং ডকুমেন্ট শেয়ারের সাইটে কিতা করতে হইব, তারে আপলোড দিতে হইব। ডেসক্রিপশনে সুন্দর করে তোমার বিষয়টা লিখতে হইব, এবং ডেসক্রিপশনের মধ্যে ওই যে তোমার ওয়েবসাইটটা আছে না, ওয়েবসাইটের লিংকটা কিতা করতে হইব, অ্যাড করে দিতে হইব। এখন আমরা দেখব যে এগুলাতে সাইন আপ করতে হইব। তো দেখো ডকুমেন্ট শেয়ারিং সাইট কোনগুলা, slideshare.net, dropbox.com, scribd.com, forshare.com, smashwire.com, udo.com, authorstream.com, slidebook.com, box.com, slideserve.com। তো ইনার মধ্যে যেগুলোর মধ্যে দেখা যাবে যে তুমি সরাসরি ঢুকতে পারবে না, ভিপিএন অন করে ঢুকিয়ে দিবে, ভিপিএন অন করে ঢুকিয়া অ্যাকাউন্ট করে রাখি নেবে। ওকে, তো আমরা পাইলাম যে ওয়েব 2.0, তারপর পাইছি ডকুমেন্ট টাইপের আরো 10টা। এখন হলো গেস্ট পোস্ট। গেস্ট পোস্ট কি, তো অনেক সময় তোমার ক্লায়েন্ট কইবো যে তুমি আমার কতটা গেস্ট পোস্ট দিতে পারবে। তুমি বলবে $10 আমি তোমার 100টা গেস্ট পোস্ট দিতে পারি, $10 10টা দিতে পারি। প্রথম দিকে নয়া অবস্থায় $10 100টা দিবে, 20টা দিবে, 50টা দিবে। আর যখন আপডেট হয়ে যাবে তখন $10 মাত্র 10টা দিবে। বুঝা গেছে? আমি না তোমার প্রত্যেকটার লাগি আলাদা আলাদা। জি স্যার, ক্লাস আর কত মিনিট চলবো? ক্লাস আরো ধরিল 20 মিনিট। ও আচ্ছা, দরকার নেই। না ঠিক আছে। ওকে ওকে, গেস্ট পোস্ট। তো গেস্ট পোস্ট গুলা এবং ওয়েব 2.0 যে পোস্ট গুলা আছে, এই পোস্ট গুলো প্রত্যেকটা পোস্ট তোমার ডিফারেন্ট ভাবে কন্টেন্ট লিখতে হইব। এবং কন্টেন্ট লেখার নিয়ম তো আমি অন পেজ এর যে কন্টেন্ট লেখার সময় দেখাইয়া দিছি। যেমন তুমি কি দাও তোমার নিশ রিলেটেড গুগলে গিয়ে সার্চ দাও, কি লেখা সার্চ দিতে, যেমন হলো কি তোমার নিশ রিলেটেড দিবে, প্রথমে কোটেশন দিবে, কোটেশন দিয়া যেমন হেলথ টিপস আছে, হেলথ টিপস লেখলে, ওকে হেলথ টিপস 12 কোনটা তোমার যদি মেইন কিওয়ার্ড থাকে দিবা, দিয়া পরে একটা তুমি স্পেস দিবে, প্লাস দিবে, প্লাস দিয়ে আবার কি দাও, প্লাস দিয়ে আবার কোটেশন দিয়া যেমন ব্লগ টাইপ, তোমার তুমি ব্লগ লিখে দেবো না। তো যতটা ব্লগ আছে, আর্টিকেল লিখলে আর্টিকেল আইব, ব্লগ আইলে ব্লগ আইব। তো ও টাইপের যতটা আছে সবগুলা তোমার শো করবো গুগলে। বুঝা গেছে? শুধু ব্লগ গুলা শো করবো, এটা গুগলে অ্যালগরিদম হেলথ টিপস টাইপের সব। এখন তুমি চাইলে যে শুধু টাইটেল বেস থাকতো, তখন তুমি ঠিক দাও ব্লগ টাইটেল, খালি ব্লগের টাইটেল গুলো আইব, বিভিন্ন টাইটেল দেখো নি, খালি টাইটেল গুলো শো করছে, কোনো ডকুমেন্ট এক্সট্রা শো করছে না। ঠিক ওরকম ভাবে তোমার গুগলের অ্যালগরিদম আছে, আমি নেক্সট ক্লাসে আরো দেখাই দিই। তো গেস্ট পোস্ট অনলাইন এমন একটি সাইট আছে যার ভালো মানের লেখকের লেখা সাইটে পোস্ট করে থাকে, এবং সাইটে এমন একটি অপশন রাখে যার নাম হচ্ছে রাইট ফর আস, আমাদের জন্য লিখো। ওকে, অর্থাৎ তার জন্য লেখা দিবেন। তবে এখানে এই সকল সাইটে আপনি চাইলেই আপনি লেখা দিতে পারবেন না, কারণ রাইট ফর আস পেজের কিছু নিয়ম থাকে, আপনাকে সেগুলো মেনে চলতে হবে। যে গেস্ট পোস্ট এমনি দিলে এটা কিন্তু অ্যাপ্রুভ করতে না, আমরা যারা ফেসবুকে পোস্ট অ্যাপ্রুভ করি ঠিক রকম। তো কিভাবে গেস্ট পোস্ট লিখব? একজন সফল গেস্ট ব্লগার হতে হলে আপনাকে অবশ্যই ভালো মানের কন্টেন্ট বা ব্লগ লিখতে হবে। অর্থাৎ আপনি যে রিলেটেড তার পেজের মধ্যে দেখতে হইব, যে ওয়েবসাইটের মধ্যে দেখতে হইব যে সে কোন কোন রিলেটেড পোস্ট গ্রান্ট করে। তো ও টাইপের একটা গেস্ট পোস্ট কি করবা, কপি করিয়া আনিয়া ওটারে রিটাইপ করিয়া রিআর্টিকেল করিয়া ওটারে তুমি কি করো, তোমার বিভিন্ন লিঙ্ক অ্যাড করিয়া ওটা তুমি তারে বিভিন্ন লিঙ্ক বলতে ওই যে সাইটের লাগি তুমি কাজ করবে ওটার লিঙ্ক অ্যাড করবে। আমি দেখাই দিই, লাইভ দেখাইলে বুঝবা এই বিষয়গুলো। তো আপনি যে বিষয় লিখবেন সেটাতে দক্ষতা হতে হবে। আপনাকে গেস্ট পোস্টে লাইক, শেয়ার এবং মন্তব্য পাওয়ার যোগ্য হতে হবে, অর্থাৎ ইনফরমেটিভ কোনো কিছু থাকতে হইব। আপনার গেস্ট পোস্টে আপনার নাম এবং আপনার সাইটের লিঙ্ক রাখতে হবে অবশ্যই, আর নয়তো তোমার এটা তার সাইটেও যদি লিঙ্ক না দেও তখন তার এগিয়ে হইলো না, গেস্ট পোস্ট হইলো না, হুদা এমনি সাইটেও গিয়ে তুমি ভিজিট করিয়া তার লাভ করিয়া আইলে তোমার লাভ হইলো না। কিভাবে গেস্ট ব্লগার হওয়া যায়? যে ব্লগটি লিখবেন সেটা আপনার নিশ রিলেটেড হতে হবে। আপনার ব্লগ যেন উচ্চমান সম্পন্ন হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। ব্লগার ভালো কন্টেন্ট প্রয়োজন। গেস্ট পোস্টিং এর মাধ্যমে অন্যান্য ব্লগারদের সাথে আপনার বন্ধুত্ব গড়ে ওঠে। এতে করে সোশ্যাল মিডিয়াগুলো যেমন ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম ইত্যাদিতে আপনার অবস্থান শক্ত হবে, তেমনি আপনার নিজস্ব পরিচিতির পরিধি বৃদ্ধি পাবে, যা আপনার ব্লগের ভিজিটরের সংখ্যা বাড়িয়ে দেবে। ওকে, কেন গেস্ট পোস্টিং করবেন? গেস্ট পোস্টিং এর মাধ্যমে যে ব্যাকলিং গুলো, আচ্ছা আরেকটা কথা কই, আমরা বেশিরভাগ যারা এই কাজগুলা করি এই কাজগুলা কিন্তু ইংলিশে লেখা থাকে, ও সেম জিনিস বিষয়গুলা
সবার সুবিধা লাগে এটারে বাংলা করা হয়েছে। এগুলা কিন্তু বিভিন্ন আর্টিকেল থেকে নেওয়া। গেস্ট পোস্টের মাধ্যমে যে ব্যাকলিঙ্ক গুলো তৈরি করবেন তার সময়ের সাথে সাথে সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজে আপনার ব্লগের মান বৃদ্ধি করবে এবং আপনার ব্লগটি ইয়াহু, বিং এবং অন্যান্য মাধ্যমে সহজে খুঁজে পাওয়া যাবে। অর্থাৎ যখন দেখা যাবে যে একটা তোমার সাইটটা বিভিন্ন পেজের সাথে অ্যাড করা, তখন তুমি সার্চ দিবা যে কোন কোন পেজে অ্যাড আছে সবগুলা গুগলে শো করবো। এ কারণে গেস্ট পোস্ট করা। তো অপ্রাসঙ্গিক কোনো পেজ থেকে লিঙ্ক নেওয়া যাবে না। লিঙ্ক নেওয়ার সময় অবশ্যই রিলেভেন্ট অ্যানকর টেক্সট ব্যবহার করতে হবে। অ্যানকর টেক্সট বুঝি তো? ইনো যারা আছে অ্যানকর টেক্সট বুঝিনি? টেক্সট আর ট্যাগ ইন গো টেক্সট লিংক ট্যাগ অ্যানকর টেক্সট আমি গত ক্লাসে কইয়া দিছি। অ্যানকর টেক্সট কি তারা কয়? যেমন হলো কি একটা টেক্সটের লিংক আপ করা, ওটা কয় অ্যানকর টেক্সট। যেমন ও লিস্টে আমি কিতা করছি, ওগুরে লিংকও ক্লিক করি, ওগুরে লিংক করে দিচ্ছি। ইগুত ক্লিক করলে আর এগুলো নরমাল টেক্সট না, এগুলো দিব অ্যানকর টেক্সট। এটা ক্লিক করলে একটা সাইটও লইয়া যাবে, একটা পেজও লইয়া যাবে। ওকে, তো এখন গেস্ট পোস্টের সাইট কোনগুলা? হাই ডোমেইন গেস্ট পোস্টিং সাইট হলো কি theguardian.com, techgadget.wordpress.com। দেখুন এটাও কিন্তু ওয়ার্ডপ্রেসের সাইট, টেক গ্যাজেটস। ওকে, তারপর হচ্ছে mashable.com, businessinsider.com, forbes.com, techcrunch.com, তারপর আচ্ছা এগুলা moz.com আছে, entrepreneur.com আছে, psychologytoday.com আছে। এগুলা 70+ ডোমেইন অথরিটি আছে। তো দেখো অলরেডি আমি কিন্তু 40টা সাইটের নাম কইয়াও দিয়ে আসছি। তারপর হলো কি প্রশ্ন উত্তর কোয়েশ্চন সাইট, যেগুলা আনসারিং কোয়েশ্চন সাইট, এগুলার নাম প্রশ্ন উত্তর সাইট। তো আনসারিং কোয়েশ্চন সাইট এখন কিটা করে, অত বেশি অফ পেজ এসইওর ক্ষেত্রে র্যাঙ্ক করেন না, মানে নতুন আপডেট যেটা, বাট তারপরও করবা লাস্টের দিকে করবা। কোনগুলা বেশি করতে হবে ওগুলো আমি কইয়া দেব। যেমন হলো quora.com আমরা নরমালি এটা আমরা সবাই মার্কেটার যারা আছে তারা যদি বিভিন্ন বিষয়ের উপরে কন্টেন্ট লিখে দেয়, তখন দেখা যায় ওখান থেকে quora থেকে কি তা আমরা দেশে দিলে ফেসবুক চলে, বিভিন্ন দেশক quora.com তা তারা বিজনেস ইনসাইডার যারা থাকে তারা ব্যবহার করে। তো quora থেকে দেখা যায় যে ব্লগ লিখতে লিখতে যখন তুমি একটা ভালো লেভেলের ব্লগার হয়ে যাবে, তখন quora থেকে অনেক ক্লায়েন্ট মিলে ওই আর্টিকেল রাইটিং এর লাগে, কন্টেন্ট রাইটিং এর লাগে, ওয়ার্ডপ্রেস এর লাগে, সবটা লাগে। তো quora বিশ্বের সবচেয়ে বড় আনসারিং কোয়েশ্চন ওয়েবসাইট, যেখানে ওয়ার্ল্ডের সব ধরনের টপিকের উপর আলোচনা করা হয়, কোয়েশ্চন আনসার করা হয়, একজন কোয়েশ্চন করে আনসার করা হয়। তো এখানে লেখার নিয়মটা বলা, একজনে কোয়েশ্চন করবো, তুমি তারে আনসার দিবে, আনসারও তোমার সাইটের লিংক দিয়ে দিলেইবে, অথবা তুমি একটা সুন্দর করে কোয়েশ্চন এটা করবা, করার মাঝে তোমার সাইটের লিংক দিয়ে দিলেইবে। তো এছাড়া quoraতে অনেক অ্যাডভান্স ফিচার রয়েছে, এখানে আপনার পছন্দ মতো অডিয়েন্সকে টার্গেট করে কোয়েশ্চন করতে পারবেন, তাদের সাথে কমিউনিকেশন করতে পারবেন। পোস্ট কমেন্টিং এর মধ্যে লিঙ্কডইন এর মতো করে এখানে কন্টেন্ট পোস্ট পাবলিশ করা যায় এবং অন্য সব সোশ্যাল নেটওয়ার্কের মতো সবার সাথে মেসেজিং এর মাধ্যমে কথা বলা যায়। এখানে স্পেসিফিক কোয়েশ্চন সার্চ করা যায়, নিজস্ব টপিক বেসড, আনসার ভালো লাগলে তার উপর ভোট করা যায়। এখানে বিভিন্নভাবে মার্কেটিং করা যায়, পোস্টিং, কমেন্টিং এন্ড আনসারিং, রিপ্লাইং করে, এবং এখানে মার্কেটিং করা যায়। ওকে, অর্থাৎ ডিজিটাল মার্কেটিং এর মার্কেটিং করা যায়। quora কেন অনলাইন মার্কেটারদের জন্য উপযোগী? প্রথমত quoraতে ওয়ার্ল্ডের সব দেশ থেকে অডিয়েন্স পাওয়া যায়, শুধুমাত্র ইউএসএ থেকে এখানে 7,75,000 ইউজার রেজিস্টার্ড আছে। এখন এটার সংখ্যা, এটা অনেক আগের যে আছে তোমার 2020 কন্টেন্ট। ওকে, এখন প্রায় 8 থেকে 9 লক্ষ ইউজার আছে, যে কারণে quora মার্কেটারদের জন্য উপযোগী। মান্থলি 7,000 প্রায় 7 লাখ প্লাস মানুষের কাছে নিজেকে পরিচিত করা যায়। নিজের স্কিল বেস টপিকের উপর এক্সপেরিয়েন্স এবং এক্সপার্টাইজ বাড়ানো যায়। অনেক ধরনের মানুষ থাকার ফলে সবার কাছ থেকে কিছু না কিছু শেখা যায়। বিভিন্ন ধরনের প্রোডাক্ট সম্পর্কে কোয়েশ্চেন আনসার করা যায় এবং ভালো উত্তর দিতে পারলে অনেক সহজ প্রোডাক্ট সেল করা যায়। আপনার প্রোডাক্ট সম্পর্কে সব ধরনের পসিবল কোয়েশ্চেন এবং আনসার পাওয়া যায়। কিভাবে সঠিকভাবে quora প্রোফাইল তৈরি করতে হবে, এটা আমি দেখাই দেওয়া লাগতো না, তোমরা কি পারবে একটু কষ্ট করি। quora প্রোফাইল তৈরি করতে হলে আমরা এমনিতেই আমরা দেখাই দেব, তারপরে তোমরা কি পারবে অংশটুকু একটু পড়ে নিবে সবাই। এখন এটা দেখানি লাগলে অফ পেজ এসইওর ক্লাসের মজা যাইব। ওটা যার যার কপি করে যার যার জোর দিলাম। গ্রুপের মধ্যে শেয়ার করলাম। ওকে, তো এখন দেখো আমরা আনসারিং কোয়েশ্চন সাইট আর কিতা কিতা আছে। answers.yahoo.com, quora.com, তারপর আছে allframealpha.com, reddit.com, answers.com, answerwebmd.com। reddit নিয়ে আমাদের একটা ক্লাস পাবো নেক্সটে। আনসার ওয়েব যেটা রেডিট মার্কেটার লাগে খুব ইম্পর্টেন্ট একটা ক্লাস। en.wikipedia.org, আবার আছে prnwswire.com, trulia.com, straightdog.com। ওকে, তো আমরা যেটা পাইছি তার মধ্যে দেখো, যেটা হলো ওয়েব 2.0 ইম্পর্টেন্ট, তারপর হলো কি ফরাম ইম্পর্টেন্ট, গেস্ট পোস্ট ইম্পর্টেন্ট,
গেস্ট পোস্টিং ইম্পর্টেন্ট। ওকে, গেস্ট পোস্টার ইম্পর্টেন্ট পাইলাম। এই তিনটা মানে বেস্ট, তিন ধরনের বেশি কাজ করে। এখন আমরা একটা দেখবো ফোরাম পোস্টিং, যেটা ইম্পর্টেন্ট। ফোরাম পোস্টিং হচ্ছে অফ পেজ এসইও একটি কৌশল, আর অফ পেজ এসইও একটি গুরুত্বপূর্ণ কৌশল হচ্ছে ব্যাকলিংক তৈরি করা, যা আপনার ওয়েবসাইটের র্যাঙ্কিং বাড়াতে সাহায্য করে। তবে ফোরামের প্রধান উদ্দেশ্য হচ্ছে মানসম্পন্ন তথ্য উপস্থাপন করা। মানসম্পন্ন তথ্য আপনাকে মানসম্পন্ন ব্যাকলিংক পেতে সাহায্য করবে। দেখো, বিভিন্ন মানুষের মধ্যে কমিউনিকেট করার নিয়ম, আপনার তো দেওয়া তথ্যটি আলোচিত বিষয়ের সাথে প্রাসঙ্গিক এবং তথ্যবহুল হতে হবে। আচ্ছা, আমরা এসইও এটা পরে পড়িলে তোমরা এসইও জন্য ফোরাম পোস্টিং যেভাবে আপনার সাহায্য করে। কিছু ফোরাম কমেন্টের শেষে স্বাক্ষরের মাধ্যমে লিঙ্ক যুক্ত করা যায়, তবে এভাবে লিঙ্ক পোস্ট করার জন্য আপনাকে একটা লেভেল পৌঁছাতে হবে। আপনি সেটা অর্জন করলে স্বাক্ষর করার অপশন মুক্ত হবে। আপনার প্রতিটি স্বাক্ষরের সাথে অটোমেটিক লিঙ্ক সংযুক্ত হবে। আপনি যত বেশি পোস্ট করবেন আপনার সাইটের ব্যাকলিঙ্ক তত বাড়বে। এর আগে কি তাহলে লাগে, ফোরাম যে সাইটগুলো আছে ওগুলা থেকে আগে থেকে গিয়ে বিভিন্ন পোস্ট করে র্যাঙ্ক বাড়ানো লাগে। ফোরাম পেজের মধ্যে কোনো পণ্যের সরাসরি বিপণন করার সুযোগও থাকে। এক্ষেত্রে পণ্যের ব্যবহারকারীরা এখানে পণ্যের ব্যাপারে আলোচনার সুযোগ পায়। ওই যে আমরা যারা অ্যামাজন অ্যাফিলিয়েট করি তারা কিন্তু ফোরামে, রেডিট এগুলোর মধ্যে থাকে। ফোরামের মাধ্যমে প্রত্যক্ষ পরোক্ষভাবে আপনার সাইটের ট্রাফিক বৃদ্ধি করা সম্ভব। যিনি যত বেশি পোস্ট করবেন তার লিঙ্কে পোস্ট করার সুযোগ তত বেশি থাকবে। এখন আমরা ফোরাম সাইটগুলো দেখি, spa.gov, @this.com, flickr.com, এগুলা ওই যে কইছি না যে এগুলোর মধ্যে কি করা হয়। yola.com, দেখো yola.com এর ক্লাস আমি করাইছি, ফ্লিকার এর ক্লাসের নাম লইছি। এগুলা দিয়ে মূলত কি এগুলার মধ্যে তুমি দিয়া দেখাবে যে তারা অ্যামাজনের মধ্যে অ্যাফিলিয়েট করে বিভিন্ন প্রোডাক্ট সেল দেয়। warriorforum.com, posterus.com, typed.com, typod.lycos.com, yola তো হচ্ছে multiply.com। তো এনে দেখো ভালো ভালো কয়েকটা নাম আছে, এগুলা তোমরা অ্যাকাউন্ট করিয়া রাখতে পারো। আর এগুলা ছাড়া তো আরো 500টা এমনিও দিমু। তারপর হচ্ছে ব্রোকেন লিঙ্কস। ওকে, এসইওর ক্ষেত্রে কিন্তু ব্রোকেন লিঙ্কসটা অনেক ইম্পর্টেন্ট। আমরা যখন অন পেজ এসইও করছিলাম, অন পেজ এসইওর মধ্যে এক জায়গা থেকে পাইছিলাম ব্রোকেন লিঙ্কস, মনে আছে নি? একটা গিগের মধ্যে, কার কার মনে আছে কোসেন? এর মনে আছে নি? একটা গিগ রিসার্চও গিয়া, আর ওই যে আমরা আপওয়ার্কে এদিন যেটা গিগ দিছি এটা কিন্তু অ্যাপ্রুভ হয়ে গেছে। আমি তোমাদের ইমেল দেখাইলাম। আচ্ছা, কেউ মনে হয় গিগ চেক করছো না? এটা দেখো, একটা গিগ আমি যখন করাইছিলাম তখন গিগের মধ্যে ব্রোকেন লিঙ্কস লেখা আসলো। বলা হয় থাকে ব্রোকেন লিঙ্ক হচ্ছে ব্যাকলিঙ্কের বাইবেল। ব্রোকেন লিঙ্কের সংজ্ঞা এভাবে দেওয়া যায়, মনে করেন আপনার একটি হেলথ রিলেটেড সাইট আছে, সাইটটির নাম হলো গিয়ে xyz বা abc.com। আপনি সাইটের জন্য কন্টেন্ট লিখলেন এবং কন্টেন্টে এক্সটার্নাল লিঙ্ক হিসেবে টপিকস অন্য কোনো সাইটের একটি বা দুইটি লিঙ্ক মানে অ্যাড করলেন, কিন্তু কয়েক মাস পর ওই সাইটটি ইনঅ্যাক্টিভ হয়ে গেল, অথবা সাইট ওনার লিঙ্কটি চেঞ্জ করে ফেললে, মানে সাইটের ওনার যিনি, তখন কোনো ভিজিটর যখন আপনার সাইট থেকে ওই সাইটে যাওয়ার চেষ্টা করবে লিঙ্কটি 404 এরর দেখাবে। আর এটাকেই বলে ব্রোকেন লিঙ্ক বা ডেথ লিঙ্ক, যেটাকে আমরা হয়। মানে ধরো বুঝছো নাকি? যেমন ধরো আমার একটা ওয়েবসাইট আছে, আমি ওয়েবসাইটটা ইউজ করা বাদ দিলাইছি, এটা ডোমেইন নেম কোনটা কিনলাম না, বা আমি কিতা করছি নাম চেঞ্জ করে দিয়েছি, বাট আমার নাম আছে যেটা আগেরটা, এখন আমি কিতা করলাম নতুনটা দিয়ে অ্যাড করে দিয়েছি আর একটা ডোমেইন দিলাইছি। তখন যাওয়ার কথা আসতো না, আমার যে সাইটটা আমি কিনছিলাম হঠাৎ, এটা তো আর এখন যাইতো না, 404 দেখাইবো, কারণ এই যে ডোমেইন আছে এই ডোমেইনটা এখন কোনো সাইট নাই, এখন এটার নাম কিতা হলো ব্রোকেন লিঙ্ক। ওকে, তো ব্রোকেন লিঙ্ক দেখো, ব্রোকেন লিঙ্ক খুঁজে বের করার পদ্ধতি দেখো। ব্রোকেন লিঙ্ক কিন্তু সবথেকে ভালো ব্যাকলিঙ্কের লাগে। প্রথমে বলেন এই ডেথ লিঙ্ক বা ব্রোকেন লিঙ্ক খুঁজে বের করার জন্য এক্সটেনশন বা টুল রয়েছে, যেমন ব্রোকেন লিঙ্ক চেকার, চেক মাই লিঙ্ক ইত্যাদি। তো প্রথমটি আমার নিকট অধিক পছন্দনীয়, ব্রোকেন লিঙ্ক চেকার, কারণ এটি শুধু ব্রোকেন লিঙ্কের সংখ্যা বলে দেয় না, শনাক্তও করে দেয়। প্রথমে আপনি যে সাইট ব্যাকলিঙ্ক করতে যাচ্ছেন ওই সাইটের টার্গেট পেজে যাবেন, মানে যে সাইটে যাই, তারপর এক্সটেনশন অ্যাক্টিভ ক্লিক করলে ব্রোকেন লিঙ্ক খুঁজে পাবেন। উক্ত লিঙ্ক এবং আপনার সাইটের লিঙ্ক, যে লিঙ্কটির জন্য ব্যাকলিঙ্ক চাইবেন, সাইট ওনারকে মেইল করবেন। অবশ্যই ডিটেইলস উল্লেখ করবেন যে কোন কারণে করতে চাইছেন, সাইট ওনার কেন আপনার সাইটটি গ্রহণ করবেন মূলত দুইটি কারণে। এক, এতে করে তার কোনো ক্ষতি হবে না বরং উপকার হবে, কারণ একটি সাইটে ডেথ লিঙ্ক থাকা মানে গুগলের নিকট সাইটের রেপুটেশন খারাপ হওয়া, কেউ চাইবে না এটা হোক। আর দুই, কৃতজ্ঞতা প্রকাশ করে, আপনি শ্রম আর সময় দিয়ে তার সাইটের কাজ করেছেন, এর বিনিময়ে আপনার লিঙ্ক গ্রহণ করায় সম্ভাবনাই বেশি। ব্রোকেন লিঙ্কের গুরুত্বপূর্ণ দেওয়া, এই লিঙ্কের গুরুত্ব অন্যান্য লিঙ্কের। এখন এটা কিভাবে আমি কই, যেমন ধরো একটা ব্রোকেন লিঙ্ক এলাম, যে আমরা লিঙ্ক যেটা আছে আমরা বিভিন্ন এক্সটেনশন পাইছিলাম এর মধ্যে, দেখো দুইটা এক্সটেনশন পাইছিল কি, ব্রোকেন লিঙ্ক চেকার, চেক মাই লিঙ্ক। তুমি একটা ওয়েবসাইটে গেছো, যেমন উইকিপিডিয়ার মধ্যে গেছো, ধরো উইকিপিডিয়াতে গিয়ে তুমি একটা পেজ ওপেন করছো, করে চেক মাই লিঙ্কও মারছো, যখন দেখা যাবে যে লিঙ্কগুলা মানে কিটা আছে ব্রোকেন লিঙ্ক আছে, অটোমেটিক তোমার ওই লিঙ্কগুলো দেখাইবো। ওই যে আমরা এক্সটার্নাল এবার বিভিন্ন লিঙ্ক অ্যাড করা দেখে না, যে লিঙ্কগুলো যদি তুমি এমনি উল্টাপাল্টা কোনো লিঙ্ক দাও তখন কি হইব, এগুলা পেজের লাগি ক্ষতি হয়। তো তুমি যার ওয়েবসাইটের কাজ করলে তার ওয়েবসাইটে যদি দেখো যে ওরকম ভাবে তোমার সাইটও কিটা আছে
ও সাইটর ডোমেইন যে কিনছে তার ইমেল খুঁজে ব্যবহার করে তার মেসেজ দিবা যে ওলা তোমার সাইটও এর জন্য কি তার ব্রোকেন লিংক ব্যবহার করছে যা তোমার সাইটের লাগি ক্ষতিকর, তুমি এগুলা রিমুভ করো। তখন সে কি তা করবো, এগুলা রিমুভ করবো। আর পাশাপাশি তুমি যে তার উপকার করছো এ কারণে শর্ত দিবা যে আমি তোমার সরাইয়া দিমু এগুলা, বা তুমি আমি যে তোমার হইয়া দিছি এ কারণে তুমি আমার পোস্টটা অ্যাপ্রুভ করিল। তখন সে তার পেজও অ্যাপ্রুভ পোস্ট অ্যাপ্রুভ করিল, তখন তোমারটা আরো কি তার রেপুটেশন বাড়ে। দেখো ব্রোকেন লিংক, এই লিংকের গুরুত্ব অন্যান্য লিংকের তুলনায় কম নয়, বরং একটু বেশি। আপনি কোনো সাইটে ব্রোকেন লিংক বের করবেন, অবশ্যই আপনি নিচে রিলেটেড যে সকল সাইট সার্চ ইঞ্জিন ফার্স্ট পেজে অবস্থান করবে। আর এই সকল সাইটে প্রতিনিয়ত সহস্রাধিক ভিজিটর হয়ে থাকে। একবার ভাবুন যদি ওই সকল সাইটের ব্যাকলিংক পেয়ে যান তো আপনার সাইটের ভিজিটর কেমন হবে। যেমন হলো উইকিপিডিয়া, উইকিহাও এর মতো সাইটে তুমি গিয়ে কিটা করছো, খুঁজে বার করে দিচ্ছ তুমি সাইটটা পাঁচটা ব্রোকেন লিংক, তারে উইকিপিডিয়ারে মেসেজ হলো যে ওলা তোমার সাইটে ব্রোকেন লিংক আছে, বাট শর্ত হইলো কিতা আমি যে বার করিয়া দিছি তুমি দয়া করে কিতা করো আমার ও পোস্টটা তোমার সাইটের মধ্যে পোস্ট করো। তখন দেখা যাবে যে কিতা উইকিপিডিয়া যদি তোমার একটা পোস্ট অ্যাপ্রুভ করিলে তখন তোমার সাইটের ভিজিটর বুঝায়নি কোন জায়গায় যাইব, কারণ উইকিপিডিয়ার মধ্যে হাজার হাজার কিতা আছে ভিজিটর আছে। আচ্ছা এখানে ব্রোকেন লিংক, ব্রোকেন লিংকের আমরা এক্সট্রা কোনো সাইট দিছি না, জাস্ট উইকিপিডিয়া উইকিহাও ওগুলো দিছি, আরো তো বিভিন্ন সাইট আছে। তারপর হলো কি ইনফোগ্রাফিক সাবমিশন। ইনফোগ্রাফিক সাবমিশন যেমন হলো কি গ্রাফিক্স টাইপের যারা আছে, যারা বিভিন্ন ওয়েবসাইট তারা মেক করে, তারা ভিজিটর খুঁজার লাগে তারা কি করে ইনফোগ্রাফিক গুলো করে। অর্থাৎ তুমি বিভিন্ন ইমেজের মাধ্যমে, বিভিন্ন পাওয়ার পয়েন্ট ডিজাইনের মাধ্যমে, অর্থাৎ দৃষ্টিনন্দন কি করবে সোশ্যাল মিডিয়া ছড়িয়ে পড়ে বলে প্রচুর ভিজিটর পাওয়া যায়। জনপ্রিয় ইনফোগ্রাফিক সাইট হলো কি ইনফোগ্রাম, visual.li, ইনফোগ্রাফিক সাইট। তুমি যদি স্টাফ এশিয়া বা স্টাফ ইন্ডিয়ার মতো কোম্পানি তুমি কিতা করতেছো বাইবা দেও কোনো সময়, তখন তারা কিতা করবে স্টাফ এশিয়াতে অ্যাপ্লাই করিয়া রাখবে। তারা বিভিন্ন স্টাফ এশিয়ার পেজ আছে ফেসবুকে, তারা পেজও কিতা করবে যারা খাস ভাওনা বা বিগিনার লেভেলের ফ্রিল্যান্সার আছে তারা কিতা করবে স্টাফ এশিয়াতে সিভি ফাটাইবে, তোমার সিভি ফাটাইবে, তারা তোমার ইন্টারভিউ লাগি ডাকবো যদি পারফেক্ট মনে করে, তখন ইনফোগ্রাফিক বিষয়টা বুঝাইব। তখন যদি হোয়াট ইজ ইনফোগ্রাফিক, তুমি ইনফোগ্রাফিক নিয়ে আলোচনা করবা যে কোনো তথ্যর কিতা করা। স্টাফ এশিয়ার বিভিন্ন ইন্টারভিউ গুলা মূলত ইংলিশে হয়, আর ইংলিশে না পারলে তখন তারা বাংলায় নেয়। কইবা যে ওই কিনে ইংলিশ ক্যান ইউ এক্সপ্লেইন মি উইথ বেঙ্গলি, তখন তারা বাংলায় এক্সপ্লেইন করবো, তোমারে আনসার করবো। আচ্ছা তো এই জায়গাতে তারপর ইনফোগ্রাফিক বিষয় সম্বন্ধে তোমার প্রশ্ন করবো যে তুমি এজ এ ডিজাইনার বা তুমি এজ এ মার্কেটার তুমি ইনফোগ্রাফিক তথ্যটা বুঝোনি, তখন তুমি বুঝাইবা যে তথ্য সম্বলিত কোনো বিষয় দিয়া একটা ইমেজের মাধ্যমে আকর্ষণীয় ভাবে কোনো কিছু ফুটাইয়া তোলা ওটা। ওকে, কিন্তু দেওয়া আছে আরো 10টা সাইটের না। এরপরে হলো কি সোশ্যাল বুকমার্কিং। তো বর্তমানে সোশ্যাল বুকমার্কিং জনপ্রিয় একটি মাধ্যম যেমন সাইটের ব্যাকলিংক পাওয়ার জন্য। আমরা উপরে দেখছি যে কিতাব ফরামর উপরে দেখছিলাম যে কিতা আছে রেডিটর নাম দেওয়া আছে, ফরামর উপরে পাইছিলাম কিতা রেডিটর নাম। রেডিট কোন ধরনের সাইট আছে? রেডিট আনসারিং কোয়েশ্চন সাইট আছে। ঠিক এরকম ভাবে আমরা আবার পাইলাম কিতা রেডিটর নাম। ব্রোকেন লিংকসের পরে তাহলে কিতা আছে ইনফোগ্রাফিক সাবমিশনের পরে সোশ্যাল বুকমার্কিং। সোশ্যাল বুকমার্কিং মানে কিটা সোশ্যাল যে সাইটগুলো আছে, বর্তমান বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সোশ্যাল মিডিয়া হচ্ছে গেস্ট পোস্ট। রেডিটের জনপ্রিয়তার কারণে হলো এখানে থেকে বুকমার্কিং করে সহজেই সাইটের জন্য প্রচুর ট্রাফিক আনা যায়। রেডিট 2005 সালের 23 জুন প্রতিষ্ঠিত হয়েছে। যেহেতু আমেরিকান সাইট, সেহেতু এখানে প্রায় 70% ইউজারই আমেরিকান। এ কারণে রেডিট থেকে মার্কেটিং করলে ক্লায়েন্ট পাওয়া বালা বালা ক্লায়েন্ট মিলে, কারণ আমেরিকান ক্লায়েন্ট বেশি থাকে। যারা আমেরিকান ট্রাফিক নিয়ে কাজ করতে চান তাদের জন্য আল্লাহ দেখো বিভিন্ন ওই যে আমরা ডোমেইন নাম আছে .com .info .biz accountancy gam এটা এক্সটেনশন .net। অনেক সময় প্রশ্ন হইব যে .com .org যেগুলা কিতা তুমি এগুলা হয় না, এগুলা ডোমেইন নাম। ডোমেইনের নাম হইলো কিতা ও .com এর আগে দেখান আছে ওখান, আর .com .blogspot এটা হইলো কিতা এক্সটেনশন। আচ্ছা সোশ্যাল মিডিয়া দেখো রেডিট মার্কেটিং করতে হলে রেডিটে কিছু বিষয় সম্পর্কে ভালো জানা থাকতে হবে, যেমন আপভোট ডাউনভোট। আপভোট মানে কি লাইকে হয় আপভোট, ডাউনভোট হলে কি ডিসলাইক রে হয়। আমরা ফেসবুকে যেমন কিছু পছন্দ হলে লাইক দেই, তেমন রেডিটে কোনো পোস্ট পছন্দ হলে তাকে লাইক দেওয়াকে আপভোট বলে, উপরের দিকে যেটা, আর নিচের দিকে যেটা থাকে এটাকে কি হয় ডিসলাইক বা ডাউনভোট কারমা। এখন তো আজকে আমরা এটার পাশাপাশি আমরা অফ পেজের পাশাপাশি রেডিটর সম্বন্ধে সবাই বুঝতে পারলাম। কেউ যদি রেডিটে অ্যাকাউন্ট করো তখন রেডিট সম্বন্ধে আজকে থেকে মোবাইল ফোনে রেডিট অ্যাকাউন্ট করে নিবে সবাই, আর পরবর্তীতে রেডিটও ধীরে ধীরে এখন যে স্টেপ গুলা বাইরে ওরকম করতে থাকবে। রেডিটও কারমা বাড়ানি মানে তোমার র্যাঙ্ক বাড়ানি, আর রেডিটও কারমা বেশি হইলে তুমি গিয়া মানুষের সাথে যোগাযোগ বেশি করতে পারবে।
ক্লায়েন্টও পাইবে। তো রেডিটে একটি গুরুত্বপূর্ণ ফিচার হচ্ছে কার্মা। কার্মা হলো এরকমের রেটিং। আমরা যেমন রেটিং দেই ঠিক ওরকম প্রথম অবস্থায় দেওয়া 0 বা 1, তারপর রেটিং, পরে ধীরে ধীরে বাড়বে। আপনি যদি আপনার সাবমিট করা লিঙ্ক বা কমেন্টের জন্য একটি আপভোট পান তাহলে আপনার কার্মা বাড়বে, এবং যত বেশি আপভোট সেটার প্রবলেম নেই। কোনো কোয়েশ্চন তাহলে করতে পারো। আচ্ছা, যদি তোমার যে একটা ধরো পোস্ট করছো, পোস্টের মধ্যে তোমার লিংক আছে, ওটার মধ্যে যদি তোমার বেশি লাইক পাও বা বেশি আপভোট পাও, তোমার কি তার কার্মা বাড়বে। ওকে, আপনার যত বেশি কার্মা বৃদ্ধি পাবে অন্যান্য রেডিটর আপনাকে তত বেশি ফলো করবে, এতে আপনার পোস্ট র্যাঙ্ক করার সম্ভাবনা বৃদ্ধি পাবে। কিন্তু আপনি যদি বেশি ডাউনলোড পান তাহলে এক পর্যায়ে আপনার অ্যাকাউন্টটি ব্যান হয়ে যাবে। তাই বুঝে শুনে রেডিটর, আর অনেকে আছে কি তা করবে, অনেকে ডিরেক্ট অ্যাকাউন্ট করিয়া গিয়া ইউটিউবের লিংক শেয়ার দিলে, ইউটিউবের লিংক শেয়ার দিবে লগে লগে অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড ব্যান্ড হয়ে যাবে, বুঝা যায়নি? এটা করিও না। বিভিন্ন টাইপের রেডিটও পোস্ট করারও নিয়ম আছে, কপি পোস্ট করতে হয়, এটা কপি ইমেজ শেয়ার করতে হয়, বুঝাইছি? নিজের বানাইল পোস্ট শেয়ার করতে হবে, গুগল বা এগুলা থেকে না করাটা বেস্ট। তো সাবরেডিট হলো রেডিটের ক্যাটাগরির নাম, এবং রেডিটের মধ্যে তুমি কোন গ্রুপগুলোতে জয়েন হইবে বিভিন্ন তোমার নিচের উপরে বিভিন্ন ধরনের রেডিট আছে। তো সাবরেডিট দিলে রেডিট লিস্ট লিখে সার্চ দিলে গুগলও তার সাবরেডিট যে গুলো আছে ওগুলো খুঁজিয়া পাওয়া যায়, যে কোনটা দিয়া রেডিটও কিটা আছে ইউটিউব রিলেটেড অ্যাকাউন্ট আছে ওগুলো দেখা যায়। যেমন রেডিটে পোস্ট করার পূর্বে প্রতিটি পোস্টকে কোনো না কোনো সাবরেডিটের অন্তর্ভুক্ত করতে হয়। আপনার পোস্টটি অপ্রাসঙ্গিক কোনো সাবরেডিটের আন্ডারে পোস্ট করলে আপনার অ্যাকাউন্টটি ব্যান হয়ে যাবে। রেডিট অন্যান্য সোশ্যাল নেটওয়ার্কের মতো না, এখানে খুব সামান্য ভুলের জন্য আপনার রেডিট অ্যাকাউন্ট ব্যান হতে পারে, কারণ রেডিট ব্যবহারকারীরা কোনো মার্কেটার পছন্দ করে না। তাই রেডিটে মার্কেটিং করতে হলে বুঝে শুনে বিভিন্ন কৌশলে মার্কেটিং করতে হয়। যেমন আমরা কিছু কৌশল করলাম, রেজিস্ট্রেশন নিয়ম নীতি মেনে চলুন। রেডিটে অ্যাকাউন্ট খোলা থেকে শুরু করে প্রতিবার পোস্ট করার পূর্বে প্রত্যেক সাবরেডিটের নিয়ম কানুন ভালো করে পড়েন। তারা যখন গ্রুপে জয়েন হইবে তখন তারা কিন্তু রুলস দিব যে লিংক শেয়ার করা যাইতো না, ওটা করা যাইতো না, ওটা করা যাইতো না, ওগুলা ভালোভাবে পড়বে, পড়িয়া তখন ওরকম ভাবে পোস্ট করবে। প্রোফাইল আপডেট করুন। রেডিট অ্যাকাউন্ট খোলার পর সব ধরনের তথ্য দিয়ে প্রোফাইল আপডেট করুন, যাতে প্রোফাইলটিকে ন্যাচারাল মনে হয়। অন্যের পোস্টের কোয়ালিটি সম্পন্ন কমেন্ট দিন। অন্যের পোস্ট আছে, পোস্টে গিয়ে কিতা করবে, একটা কমেন্ট দিবা সুন্দর করে, যা অন্যরা পড়বে এবং পছন্দ করবে। তবে অ্যাকাউন্ট খোলার সাথে সাথে লিংক পোস্ট করবেন না, কিছুদিন পোস্ট করুন, খালি কমেন্ট পোস্ট। কিছুদিন কিতা করার দরকার নাই, লিংক পোস্ট করার দরকার নাই, এমনি পোস্ট করো ভালো টাইটেল, যেমন হলো ইমেজ পোস্ট করো তুমি, তারপর কন্টেন্ট পোস্ট করো, ভালো টাইটেল লিখুন। আপনার পোস্ট র্যাঙ্ক করার জন্য টাইটেল একটি গুরুত্বপূর্ণ বিষয়। পোস্টের টাইটেল গুছানো এবং গুরুত্বপূর্ণ তথ্য সম্বলিত সেই পোস্ট রেডিটের মুহূর্তের মধ্যেই করে। পোস্ট শেয়ার করুন। রেডিটের পোস্টের আপভোট বৃদ্ধি করতে টুইটার এবং ফেসবুকে শেয়ার করুন। কমেন্টের উত্তর দিন। ওকে, বিভিন্ন পোস্টে কমেন্ট করবে। যেমন হলো কি আমরা এখন এটা মূলত কিতা নিয়ে পড়ছি, রেডিট মাঝানো রেডিট হারাইছি সোশ্যাল বুক মার্কিং, মানে অন্যান্যতা কিন্তু রেডিট একটা কঠিন না, কারণে রেডিট হারাই লাইছি। তো সোশ্যাল বুক মার্কিং সাইট আছে, রেডিট আছে, stumbleupon.com আছে, /hot আছে, স্টোরিফাই আছে, স্কোপ আইডি আছে, টাম্বলার আছে, পিন্টারেস্ট আছে। পিন্টারেস্ট একটা কিন্তু সোশ্যাল বুক মার্কিং সাইট, যেটা লিংক আপ করা থাকে পোস্টের সাথে সাথে। সেগুলো কমেন্ট দিছো না জয়েন করছো? ও আজ মাহমুদের নেটওয়ার্কে বেশি সমস্যা হবে। আচ্ছা, এরপরে হলো ভিডিও শেয়ারিং, এটা একটু কঠিন কাজ ভাই। ভিডিও শেয়ারিং যেমন ইউটিউব, তারপর বিমো, ইউকেইউ, আর ইউটিউব, মেটাকেভ, তারপর হলো কি ব্লিপ টিভি, নিকো, বিভিন্ন ধরনের ডেইলি মোশন, টেক্সট থেকে কি তার ভিডিওর গুরুত্ব অনেক বেশি হচ্ছে। ভিডিওর মধ্যে কিভাবে লিঙ্ক করতে পারেন, যেমন আছে তোমরা কিতা করতে পারো, ভিডিও বানাইতে পারো, ছোট ছোট অ্যানিমেশন ভিডিও আছে। যেমন একটা সাইটের নাম আছে বা প্রোটা না কিতা অ্যানিমেশন সাইট বানানো যায়। একটা মিনিট আমি দেখি, আমার ফোনও আছে, এটা অ্যানিমেশন সাইট বানানো যায়। প্লটাগন দিয়া তুমি চাইলে কিতা করতে পারবে খুব ইজিলি। প্লটাগন দিয়া ওকে, প্লটাগন দিয়ে অ্যানিমেশন তৈরি করা যায়। অ্যানিমেশন সাইট আমি নোটও লিখে দিই এখানে। আচ্ছা, প্লটাগন এটা হলো একটা অ্যানিমেশন সাইট, অ্যানিমেশন মেকার। ওকে, অ্যানিমেশন মেকার তুমি চাইলে তুমি নিজের ভয়েস দিয়া অ্যানিমেশন, তার নিজের ফেস না দেখাই অ্যানিমেশন বানাইতে পারবে অ্যানিমেশন মেকার। ওকে, দিমুনি আমি একটা হোয়াটসঅ্যাপ স্টোরি বানাইয়া দিমুনি, দেখিও সবাই। প্লটাগন দিয়ে অ্যানিমেশন মেকার অ্যানিমেশন তৈরি করা যায়। ওগুলা তুমি কিতা করতে পারবে বিভিন্ন সাইটে গিয়ে, যেমন ইউটিউবও, তারপর বিমো, তারপর হলো কি bitly.com, metakev.com, ডেইলি মোশনও তুমি কিতা করতে পারবে। এগুলো অন্য কারো ভিডিওতে কমেন্টের মাধ্যমে ব্যাকলিংক করতে পারো। তারপর ভিডিওর সাইটগুলোতে প্রোফাইল বানিয়ে ব্যাকলিংক করতে পারো। ওকে, ওগুলা প্রোফাইল বানাইয়া তোমার লিংকটা দিলে ওয়েবসাইটের
তখন ওটা ব্যাকলিঙ্ক হইব। আর কমেন্ট লিঙ্ক এখন তোমার ভালো নাই, বুঝা গেছে? কমেন্ট লিঙ্ক দেখার দরকার নাই এখন, এগুলা কমেন্ট লিঙ্কত র্যাঙ্কিং কমে গেছে। উপরের যেগুলার কথা হইয়া দিছি ওগুলা বেশি বেশি করবা, করলে দেখা যাবে আমি 500টা সাইটের নাম দিব, ওগুলাতে অ্যাকাউন্ট করবা। ওকে, তো এখন সবথেকে বেশি হইলো কি তা ওয়েব 2.0 ফরাম সাইট, আর হলো কি গেস্ট পোস্ট, আর হলো সোশ্যাল বুকমার্কিং করা যায়। আর তো আছে সোশ্যাল মিডিয়াতে আছে না, সোশ্যাল মিডিয়া তো শেয়ার করা যায় সোশ্যাল বুকমার্কিং। ওকে, তো অতটুকু হইলো কি আমাদের অফ। আমরা নেক্সট ক্লাসে আমরা একটা লাইভ প্রজেক্ট দেখবো, কিভাবে একটা অ্যাকাউন্ট করা লাগবে, অ্যাকাউন্ট করে কিলা পোস্ট লেখা লাগবে, অনেকে তো পোস্ট লিখতে বেড়াচারা পড়বে, তো সব একটা জিনিস শিখাইতে আসলাম। দিকে কোনো ডিএপি এর সময় যখন জানি ওই সময় দেখলাম এলেক্সা, তো এলেক্সা বলতে এলেক্সা সিরি গুগল মানে অ্যাসিস্ট্যান্ট ওগুলা নেই, আয়া মানে ওগুলা যে সার্চ আছে ওগুলাও কাউন্টেবল। অ্যালেক্সা তো তুমি অ্যালেক্সা এটা হলো কি এক্সটেনশন আছে অ্যালেক্সা, অ্যালেক্সা এর ওয়েবসাইট আছে, অ্যালেক্সা দিয়ে র্যাঙ্ক চেক করেন, অডিট করেন সাইট। আর এসইও রিসার্চের লাগি তো বহুত ধরনের টুলস আছে, যেমন হইলো কি কিওয়ার্ড এভরিওয়্যার, কিওয়ার্ড সাফার, মজ আছে। কিওয়ার্ড সাফার বেশি অনেকেই ব্যবহার করে, কিওয়ার্ড এভরিওয়্যার ব্যবহার করে, মজ ব্যবহার করে, তারপর উবার সাজেস্ট ব্যবহার করে, আরো ব্লা ব্লা আছে। ভাই আমি হোয়াটসঅ্যাপে তোমার মেসেজ দিছি, দেখে ক্লাস শেষ হবে। আচ্ছা দেখো, এখন যতটুকু দেখাইছে ততটুকু কেউ বুঝছো না। এখন যতটুকু হইছে ততটুকুর মধ্যে কারো কোনো কোয়েশ্চেন আছে নি? মোটামুটি আমি যেটা বুঝছি তারপরে উপরে ওখান তো কিছু কোডিং যায় না নি স্যার। কোনো কোয়েশ্চেন আছে নি? করলে করতে পারো। दोन नेटे बेदूर আছে না। ওকে, দেন কোনো প্রশ্ন না থাকলে আমরা ওটা আমি মুছাই দিলাম। কিটা তোমরা নীরব বই তাহলে এখানে কোন প্রশ্ন তাহলে করো।